বুখারার দুপুরের রোদ কোনো গলিত তামার মতো আকাশ থেকে ঝরছিল। বাতাস থমকেছিল, যেন তারও বইতে অলসতা আসছিল। শহরের পুরনো বাজারের এক কোণে একটি বিশাল বটগাছের নিচে দুনিয়ার সমস্ত চিন্তা থেকে মুক্ত মোল্লা নাসির উদ্দিন নিজের ছেঁড়া চাটাইয়ে শুয়েছিলেন। তার পাগড়িটা হয়তো একসময় সাদা ছিল, কিন্তু এখন ধুলো আর সময়ের মারে মেটে রঙের হয়ে গিয়েছিল। সেটা তার চোখের ওপর রাখা ছিল, যাতে সূর্যের রশ্মি তার ঘুমে ব্যাঘাত হটাতে না পারে। তার নাসিকার ডাক এক অদ্ভুত সঙ্গীত তৈরি করছিল, যা পাশে বাঁধা তার গাধার জন্য ঘুম পাড়ানি গানের কাজ করছিল। কিন্তু সেই গাধাটি কোনো সাধারণ জানোয়ার ছিল না। আপনি যদি তার চোখে গভীর মনোযোগ দিয়ে দেখতেন, তবে এমন এক গভীরতা দেখতে পেতেন যা সাধারণত জানোয়ারদের মধ্যে থাকে না। সে চুপচাপ দাঁড়িয়ে জাবড় কাটছিল, কিন্তু তার কান প্রতিটি শব্দে এমনভাবে খাড়া হয়ে যাচ্ছিল যেন সে বাতাসের কথা শুনছে। গাধার কোনো নাম মোল্লা কখনো রাখেননি। তিনি তাকে শুধু ভাই বা আরেও বলে ডাকতেন। গ্রামবাসীরা বলতো যে মোল্লা আর তার গাধা একই মুদ্রার এপিটোপিট। দুজনেই নিজের মর্জির মালিক, দুজনেই দুনিয়ার চোখে বোকা, কিন্তু সময় এলে দুজনেই বড় বড় পণ্ডিতদের কুপকাত করে দিতে পারতেন। সেদিন বাজারে সব সময়ের মতো ভিড় ছিল না। গরম সবাইকে ঘরে বন্দি করে ফেলেছিল। তখনই গাধাটি হঠাৎ জাবর কাটা বন্ধ করে দিল। তার কান একদম সোজা হয়ে গেল এবং সে নিজের লেজ সজোরে মাটিতে আছাড় মারল। মোল্লার নাসিকার ডাক থেমে গেল। তিনি এক চোখ খুলে নিজের পাগড়ির নিচ থেকে উঁকি দিলেন। কি হয়েছে ভাই? মাছিরা কি যুদ্ধের ঘোষণা দিয়েছে? মোল্লা হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলেন। গাধা কিছু বলল না, শুধু নিজের থুতনিটা বাজারের পশ্চিম গেটের দিকে ঘুরিয়ে দিল। মোল্লা সেই দিকে তাকালেন। ধুলোর আস্তরণের মাঝ থেকে এক অশ্বারোহী দল শহরে প্রবেশ করছিল। তাদের পোশাকের জেল্লা আর ঘোড়ার খুঁড়ের শব্দ বলছিল যে তারা কোনো সাধারণ যাত্রী নয়, তারা রাজকীয় সিপাহী ছিল। এবং তাদের মাঝে একটি পালকি ছিল, যা 4জন হৃষ্টপুষ্ট গোলাম বহন করছিল। মোল্লা পাশ ফিরলেন এবং বললেন, রাজকীয় লোক ভাই, এদের কাছে বুদ্ধি কম আর পয়সা বেশি থাকে। আমাদের এদের থেকে দূরেই থাকা উচিত। ঘুমনোর নাটক করো। কিন্তু ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। সেই দলটি সরাসরি বটগাছের কাছে এসে থামল। পালকির পর্দা সরল এবং এক মোটা ভারীদেহী মানুষ বাইরে বের হলো। তার গলায় মতির মালা আর আঙুলে আংটিতে ঠাসা ছিল। সে ছিল নগরের সবচেয়ে ধনী সওদাগর জুলফিকার শেঠ, যে নিজের নিষ্ঠুরতা আর অহংকারের জন্য বিখ্যাত ছিল। এই ফকির, সরে যা এখান থেকে। এই গাছ এখন আমার ছায়ার জন্য। মোল্লা নিস্পৃহভাবে নিজের পাগড়ি সরালেন এবং উঠে বসলেন। তিনি জুলফিকারকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং হাসলেন। শেরজি, এই গাছ তো খোদার। এর ছায়ায় যতটা হক আমার, ততটাই আপনার, আর ততটাই আমার এই গাধারও। জুলফিকারের মুখ রাগে লাল হয়ে গেল। তুই আমার তুলনা একটা গাধার সাথে করিস? মাফ করবেন, আমি তো শুধু হকের কথা বলেছিলাম। তাছাড়া যদি বুদ্ধির কথা হয়, তবে আমি নিশ্চিত নই যে বাজি কে জিতবে, আপনিই নাকি আমার এই সাথী। সিপাহীরা খাপ থেকে তলোয়ার বের করে নিল। বাজারে নিস্তব্ধতা নেমে এলো। যারা দোকানের ভেতরে ছিল তারাও জানালা দিয়ে উঁকি দিতে লাগল। মোল্লা নাসির উদ্দিনের প্রাণ বিপদে ছিল, কিন্তু তার মুখে উদ্বেগের কোনো চিহ্ন ছিল না। তখনই মোল্লার গাধা এক জোরদার ডাক দিল, ঢেঁচো ঢেঁচো। আর এই ডাক এতই তীব্র এবং অদ্ভুত ছিল যে জুলফিকারের আরবি ঘোড়া ভয় পেয়ে পিছিয়ে গেল। ফলে শেঠজি ধুলোয় পড়ে গেলেন। পুরো বাজারে হাসির ঢেউ বয়ে গেল, যা মানুষ অনেক কষ্টে চেপে রাখল। জুলফিকার ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াল। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছিল। সে মোল্লার দিকে আঙুল তুলল। তুই আমার অপমান করেছিস, এর বদলা আমি নেব। আমি তোকে এক চ্যালেঞ্জ দিচ্ছি। যদি তুই হেরে যাস, তবে তোর এই গাধা আমার হবে, আর তুই সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি। মোল্লা নিজের দাড়ি চুলকালেন। আর যদি আমি জিতে যাই, তবে আমি তোকে 100 সোনার মোহর দেব, আর পুরো বাজারে তোর বুদ্ধির তারিফ করব। জুলফিকার তাচ্ছিল্য ভরে বলল, চ্যালেঞ্জটা কি? কাল সকালে তোকে তোর এই মরণাপন্ন গাধার সাথে ভুলভুলাইয়া উপত্যকা পার করে ওই পারে অবস্থিত পুরনো দরগা থেকে এক বিশেষ নীল পাথরের ফুল আনতে হবে। মনে রাখিস, ওই উপত্যকায় যেই গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। ওখানে জিন্নাত আর আত্মার ছায়া আছে। ভিড়ের মধ্যে ভয়ের ঢেউ খেলে গেল। ভুলভুলাইয়া উপত্যকার নাম শুনেই মানুষ কেঁপে উঠত। বলা হতো ওখানকার রাস্তা প্রতি মুহূর্তে বদলায়। মোল্লা গাধার দিকে তাকালেন। গাধা একদম শান্ত ছিল, যেন সে জানত যে এটি একটি খেলা মাত্র। মোল্লা হেসে বললেন, মঞ্জুর, কিন্তু আমারও এক শর্ত আছে। সফরের সময় আমি আমার গাধার সাথে পরামর্শ করতে পারি, আর আপনি তাতে কোনো বাধা দিতে পারবেন না। জুলফিকার অট্ট হাসি দিল। পাগল মানুষ, গাধার সাথে পরামর্শ?
ঠিক আছে, যা, নিজের মৃত্যুর পরোয়ানায় তুই নিজেই দস্তখত করেছিস। সন্ধ্যা হতে হতে এই খবর পুরো বুখারায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। মোল্লা নাসিরুদ্দিন নিজের ছোট্ট ঝুপড়িতে ফিরে এলেন এবং গাধাকে খুঁটিতে বাঁধতে লাগলেন। তখনই অন্ধকার থেকে এক ছায়া উদিত হল। সে ছিল এক বৃদ্ধ ফকির, যার পোশাক ছিল ছিন্নভিন্ন আর চোখে এক অদ্ভুত চমক ছিল। ফকির সরাসরি গাধার কাছে গেল। মোল্লা কিছু বলার আগেই ফকির গাধার কপাল চুম্বন করল এবং তার ঘাড়ের লোম সরিয়ে মনোযোগ দিয়ে কিছু দেখতে লাগল। কি করছেন বাবা? মোল্লা জিজ্ঞেস করলেন। ফকির ঘুরে মোল্লার দিকে তাকালেন। তার কণ্ঠে এমন এক গাম্ভীর্য ছিল যা আত্মা কাঁপিয়ে দেয়। নাসিরুদ্দিন, তুমি জানো না তোমার কাছে কি আছে? এটি কোনো জানোয়ার নয়। এটির ঘাড়ের পেছনে লোমের ঠিক নিচে একটি খুব হালকা তারার আকৃতির চিহ্ন আছে। এই চিহ্ন 1000 বছরে কারো একজনের কাছে থাকে। এটি একটি প্রাচীন ভবিষ্যৎবাণীর অংশ। মোল্লা হাসলেন। বাবা, এই চিহ্ন হয়তো ছোটবেলায় কোনো পেরেকের আঘাতে লেগে গিয়েছিল। আপনিও কি সব গল্পে মেতে উঠলেন? ফকির মোল্লার হাত শক্ত করে ধরল। আমার কথাকে মজাক হিসেবে নিও না। কাল তুমি যে উপত্যকায় যাচ্ছ সেটা সাধারণ জায়গা নয়, কিন্তু এই গাধা ওই রাস্তা চেনে। শুধু এক কথার খেয়াল রেখো, যাই হয়ে যাক না কেন, একে পানিতে নিজের ছায়া দেখতে দিও না। যেদিন এটি পূর্ণ রুহানি জলে নিজের আসল প্রতিচ্ছবি দেখে নেবে, সেদিন সেই রহস্য ফাঁস হয়ে যাবে যা 5টি সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে। মোল্লা একটু অপ্রস্তুত হলেন। সেই ফকির এতটুকু বলে অন্ধকারে মিলিয়ে গেল, যেন সে কখনো ওখানে ছিলই না। মোল্লা লণ্ঠন জ্বালিয়ে গাধার কাছে দেখলেন। সত্যি সত্যিই সেখানে লোমের গভীরতায় চামড়ার উপর একটি খুব অস্পষ্ট তারার মতো চিহ্ন ছিল, যা হালকা জলজল করছিল। মোল্লার বুক ধক করে উঠল। তিনি আজ পর্যন্ত এই বিষয়ে খেয়াল করেননি কেন? রাত গভীর হল। মোল্লার ঘুম আসছিল না। ফকিরের কথা আর কালকের চ্যালেঞ্জ তার মাথায় ঘুরছিল। সত্যিই কি গাধা বিশেষ কিছু ছিল? তিনি ছোটবেলা থেকে একে পুষেছিলেন, কিন্তু এতে কখনো কোনো জাদুকরী ব্যাপার দেখেননি। ব্যতীত এর যে এটি কখনো কখনো প্রয়োজনের চেয়ে বেশি বুদ্ধিমান মনে হতো। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণও ফোটেনি, মোল্লা আর তার গাধা শহরের দরজায় তৈরি ছিলেন। জুলফিকার শেঠ নিজের সঙ্গীদের সাথে সেখানে উপস্থিত ছিল এই তামাশা দেখার জন্য। এখনও সময় আছে ফকির, মাফি চেয়ে নে। জুলফিকার টিপ্পনি কাটল। মোল্লা গাধার পিঠ চাপড়ালেন। মাফি তো তার চাওয়া উচিত যে না জেনে ফয়সালা শুনিয়ে দেয়। চলো ভাই, ভ্রমণের সময় হয়েছে। তারা শহর থেকে বেরিয়ে নির্জন পথে চলতে শুরু করলেন। যেমন যেমন তারা উপত্যকার কাছে পৌঁছাচ্ছিলেন, পরিবেশ বদলে যাচ্ছিল। বাতাসে এক অদ্ভুত গন্ধ ছিল, সালফার আর পুরনো গোলাপের মিশেল সুবাস। গাছপালা শুকনো আর বাঁকানো ছিল, যেন ব্যথায় আছে। উপত্যকার মোহনায় পৌঁছতেই এক ঘন কুয়াশা ছেয়ে গেল। কুয়াশা এতই গভীর ছিল যে মোল্লা নিজের গাধার লেজও ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। এখন কি করি ভাই? মোল্লা গাধার কানে ফিসফিস করলেন। রাস্তা তো দেখা যাচ্ছে না। গাধা থামল। সে বাতাস শুঁকল এবং বাম দিকে ঘুরে গেল, যেখানে শুধু ঝোপঝাড় ছিল। মোল্লা তাকে থামানোর চেষ্টা করলেন। আরে ওদিকে নয়, পথ তো সোজা যাচ্ছে। কিন্তু গাধা নিজের খেয়ালে চলতে লাগল। মোল্লা, যিনি এতক্ষণে বুঝে গিয়েছিলেন যে এই গাধার সাথে তর্ক করা দেওয়ালে মাথা কোটার মতো, চুপচাপ তার পেছনে চললেন। যেই তারা ঝোপঝাড়ের মাঝখান দিয়ে বের হলেন, মোল্লা অবাক হয়ে গেলেন। সেখানে কুয়াশা কেটে গিয়েছিল এবং একটি সরু রাস্তা পাহাড়ের কিনারে কিনারে ওপরে যাচ্ছিল। এটি সেই রাস্তা যা কোনো মানচিত্রে ছিল না। তারা চলতে থাকলেন। পথে অনেকবার অদ্ভুত সব শব্দ এলো, কখনো কারুর কান্নার, কখনো হাসির। মোল্লা ভয়ে আয়াত পড়তে লাগলেন। কিন্তু গাধা এমনভাবে চলছিল যেন সে নিজের বাড়ির আঙিনায় পায়চারি করছে। দুপুর হতে হতে তারা এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে দুটি রাস্তা ছিল। একদিকে একটি সুন্দর বাগান দেখা যাচ্ছিল আর অন্যদিকে একটি অন্ধকার গুহা। নিশ্চয়ই আমাদের বাগানের দিকে যাওয়া উচিত, মোল্লা ভাবলেন। কিন্তু গাধা গুহার মহলায় গিয়ে অনড় হয়ে দাঁড়াল। আরে পাগল, গুহায় অন্ধকার আর হয়তো সিংহও আছে, মোল্লা চেঁচিয়ে উঠলেন। গাধা মোল্লার দিকে তাকালো এবং নিজের সামনের পা দিয়ে মাটিতে 3বার আঘাত করল। মোল্লা খেয়াল করলেন যে মাটিতে কিছু লেখা আছে যা শতাব্দী প্রাচীন ধুলোর নিচে চাপা ছিল। তিনি ধুলো মুছলেন। সেখানে প্রাচীন লিপিতে লেখা ছিল, যা চোখকে আনন্দ দেয় তা মৃত্যু, যা ভীত করে তাই সত্য। মোল্লার মাথায় বিদ্যুৎ খেলে গেল। সেই বাগানটি একটি বিভ্রাম ছিল, হয়তো কোনো জলাভূমি বা মাংসাশী উদ্ভিদের জাল। গাধা আবার তাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। মোল্লা গাধার কপালে চুমু খেলেন। তুই তো সত্যি কোনো মহাত আত্মা ভাই। তারা গুহায় প্রবেশ করলেন। ভেতরে শীতলতা ছিল
এবং দেওয়ালে জলজল করা পাথর লাগানো ছিল যা হালকা আলো দিচ্ছিল। গুহার মাঝখানে একটি পুকুর ছিল। পানি একদম শান্ত আর কাঁচের মতো স্বচ্ছ ছিল। মোল্লার ফকিরের সতর্ক বার্তার কথা মনে পড়ল, একে পানিতে নিজের ছায়া দেখতে দিও না। মোল্লা সাথে সাথে নিজের পাগড়ি খুলে এবং গাধার চোখে পট্টি বাঁধার চেষ্টা করলেন। মাফ করো বন্ধু, এটি তোমার মঙ্গলের জন্যই। গাধা চমকে গেল, সে পিছিয়ে গেল এবং পুকুরের কিনারার দিকে দৌড়াল। মোল্লা তার পেছনে ছুটলেন। না, থামো! গাধার খুর পুকুরের কিনারায় হড়কে গেল। মোল্লা লাফ দিলেন এবং গাধার লেজ ধরে ফেললেন। দুজনেই পড়ে যেতে যেতে বাঁচলেন। গাধা নিজেকে সামলে নিল, কিন্তু তার মুখ পানির খুব কাছে ছিল। মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে গাধা পানিতে দেখেনি। তখনই গুহার গভীর থেকে এক ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল, কে আমার ঘুমিয়ে ব্যাঘাত ঘটাচ্ছে? পানিতে আলোড়ন হলো এবং পুকুরের মাঝখান থেকে এক বিশাল পাথুরে মাথা উপরে উঠে এলো। এটি একটি জিন ছিল, যা পাথরের তৈরি বলে মনে হচ্ছিল। তার চোখ ছিল জ্বলন্ত আঙার মতো। আমি মোল্লা নাসিরউদ্দিন, আর এটি আমার সাথী। মোল্লা কাঁপা কাঁপা গলায় বললেন, আমরা শুধু পথ পার হতে চাই। জিন হাসল, আর তার হাসিতে গুহা কেঁপে উঠল। রাস্তা পার হওয়ার দাম দিতে হয় ইনসান। আমাকে একটি ধাঁধার জবাব দাও। যদি সঠিক দাও তবে রাস্তা পাবে, যদি ভুল দাও তবে তোমরা দুজনেই আমার খোরাক হবে। মোল্লা নিজেকে সামলে নিলেন। ধাঁধায় তার কোনো তুলনা ছিল না। জিজ্ঞেস করুন। জিন বলল, সেটা কি যা সকালে 4 পায়ে চলে, দুপুরে 2 পায়ে আর সন্ধ্যায় 3 পায়ে? কিন্তু আমার ধাঁধার এই জবাব সেটা নয় যা তুমি ভাবছ ইনসান। আমার ধাঁধায় সেই প্রাণী সন্ধ্যায় উড়েও যায়। বলো সেটা কি? মোল্লা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। এটি স্ফিংসের ধাঁধা ছিল, কিন্তু জিন তাতে বদল ঘটিয়ে দিয়েছিল। সন্ধ্যায় উড়ে যায়। মোল্লা ভাবনায় পড়লেন। তখনই গাধা সজোরে হাঁচি দিল, চিক! মোল্লা গাধাকে দেখলেন। দাদা নিজের থুতনি দিয়ে একটি প্রজাপতির দিকে ইশারা করল, যা গুহার কোথাও থেকে চলে এসেছিল। প্রজাপতি আগে একটি লার্ভা ছিল, 4-এর বেশি পায়ে হামাগুড়ি দেওয়া, তারপর কুকুন, যা 2 পায়ে ঝুলে থাকা ধরে নেওয়া যায়, বা সুপ্ত অবস্থা, আর তারপর প্রজাপতি হয়ে উড়ে গেল। কিন্তু 3 পা! মোল্লার মাথা দ্রুত চলল। না, এটি জবাব ছিল না। গাধা আবার মাটি খুঁড়ল। সে একটি ত্রিভুজ ট্রায়াঙ্গেল বানালো, আর তার উপরে ডানা মতো কিছু একটা আঁকল। মোল্লার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি জবাব জানি। বলো, গর্জন করে বলল জিন। সেটি হলো সময়ের একটি দিন। সকাল মানে শৈশব, আমরা হামাগুড়ি দিই। দুপুর মানে যৌবন, আমরা চলি। সন্ধ্যা মানে বার্ধক্য, আমরা লাঠি নিয়ে হাঁটি। কিন্তু যখন মৃত্যু আসে, অর্থাৎ সন্ধ্যার অন্তিম কাল, তখন আত্মা শরীর ছেড়ে উড়ে যায়। আর তুমি যে সন্ধ্যায় উড়ে যাওয়ার কথা বলছো, সেটা হলো আত্মা বা রুহ। জিন নীরব হয়ে গেল। তুমি চতুর, কিন্তু পুরোপুরি সঠিক নও। তবে তোমার জবাব গ্রহণযোগ্য। তোমরা যেতে পারো। পাথরের জিন আবার পানিতে মিলিয়ে গেল। গুহার দ্বিতীয় দ্বার খুলে গেল। মোল্লা ঘামে ভিজে গিয়েছিলেন। তিনি দ্রুত গাধাকে নিয়ে বাইরে বের হলেন। বাইরে বের হতেই তাঁরা সেই দরগার সামনে ছিলেন যার কথা জুলফিকার বলেছিল। সেটি একটি ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইমারত ছিল, কিন্তু তার গম্বুজের উপর এখনও সেই নীল পাথর চমকাচ্ছিল, যা আসলে একটি বিরল নীলকান্ত মণির ফুল ছিল। মোল্লা সেই ফুলটি ছিঁড়লেন। এবার ফেরার পালা। কিন্তু যেই তিনি ফুল হাতে নিলেন, পুরো উপত্যকা কাঁপতে শুরু করল। আকাশের রং বদলে বেগুনি হয়ে গেল। পালাও! মোল্লা চেঁচালেন। গাধা এবার পুরো শক্তি দিয়ে দৌড়াল। তারা যে পথে এসেছিলেন সেটি ধসে যাচ্ছিল। তারা এক নতুন সরু পথে দৌড়ালেন, যা জঙ্গলের দিকে যাচ্ছিল। এটি একটি নীরব জঙ্গল ছিল, যেখানে গাছেরা কথা বলত। যেই তারা জঙ্গলে ঢুকলেন, গাছেরা ফিসফিস করতে লাগল, চোর, চোর, প্রাচীন আমানতের চোর। মোল্লা কানে হাত দিলেন। ভাই, জলদি চলো, এই গাছগুলো তো পাগল করে দেবে। হঠাৎ গাধা থেমে গেল। তার সামনে এক বিশাল খাদ ছিল, আর পুলটি ভাঙা ছিল। পেছন থেকে উপত্যকা ধসে পড়ছিল। বাঁচার কোনো রাস্তা ছিল না। মোল্লা হতাশায় গাধার গলা জড়িয়ে ধরলেন। মনে হয় আমাদের সফর এখানেই শেষ হলো বন্ধু। তখনই গাধা এমন কিছু করল যা অসম্ভব ছিল। সে খাদের গভীরতায় টাকাল, তারপর মোল্লার দিকে ঘুরল এবং তার চোখে এক মানবিক বিচক্ষণতা ফুটে উঠল। সে নিজের পিঠের পেশিগুলো সংকুচিত করল। মোল্লার মনে হল যেন গাধার শরীরের ভেতর কিছু বদলে যাচ্ছে, যেন হাড়ের কাঠামো সরিয়ে পড়ছে। ফকিরের কথা মোল্লার মাথায় বিদ্যুতের মতো চমকাল। এটি কোনো সাধারণ জানোয়ার নয়। গাধা এক লম্বা লাফ দিল। এই লাফ কোনো সাধারণ জানোয়ারের সাধ্যের বাইরে ছিল।
তারা বাতাসে ভাসতে ভাসতে খাদেন ওপারে গিয়ে পড়লেন। নিরাপদ জমিনে পৌঁছে মোল্লা হাঁপাচ্ছিলেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। 20 ফুট চওড়া খাদ একটি গাধা পার করেছিল। তারা শহরে ফিরে পৌঁছালেন। জুলফিকার আর তার সঙ্গীরা এখনও গেটে অপেক্ষা করছিল, এই ভেবে যে মোল্লা এতক্ষণে মরে গিয়েছেন। যখন তারা মোল্লাকে হাতে নীল পাথর নিয়ে আর গাধাকে সহি সালামতে আসতে দেখল, তাদের মুখের রং উড়ে গেল। মোল্লা পাথরটি জুলফিকারের পায়ের কাছে ছুঁড়ে দিলেন। এই নাও তোমার পাথর, এবার দাও আমার 100 সোনার মোহর। জুলফিকার হতভম্ব ছিল। সে শর্ত পূরণ করল, কিন্তু তার চোখে এখন ভয় ছিল। সে চুপচাপ থলিটি মোল্লাকে ধরিয়ে দিল। মোল্লা নিজের জয়ের উৎসব পালন করতে ঘরে গেলেন না, বরং সরাসরি সেই ফকিরকে খুঁজতে গেলেন। কিন্তু ফকিরকে কোথাও পাওয়া গেল না। তার বদলে মোল্লার ঝুপড়ির দেওয়ালে কয়লা দিয়ে কিছু লেখা ছিল। প্রথম ধাপ পূর্ণ হল। এখন তোমাকে স্বপ্নের সওদাগরকে খুঁজতে হবে। সে জানে যে তারার চিহ্ন আসলে কোন তালার চাবি। মোল্লা গাধার দিকে তাকালেন। গাধা আয়েশ করে গাজর খাচ্ছিল, যেন কিছুই হয়নি। কিন্তু এখন মোল্লা জানতেন যে এটি ঝড়ের আগের শান্তি। তিনি গাধার ঘাড়ের চিহ্নটি আবার দেখলেন। সেটি এখন আগের চেয়ে একটু বেশি গভীর আর লাল হয়ে গিয়েছিল। আর তখনই রাতের নিস্তব্ধতায়, যখন মোল্লা শুতে যাচ্ছিলেন, তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজ ঘরের ভেতর থেকেই এসেছিল। নাসিরুদ্দিন, পানি, আমার তৃষ্ণা পেয়েছে। মোল্লা লাফিয়ে উঠলেন। ঘরে কেউ ছিল না, শুধু তিনি আর গাধা। মোল্লা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কে? গাধা জাবর কাটা বন্ধ করল। ধীরে ধীরে নিজের মাথা তুলল এবং মোল্লার চোখে সরাসরি তাকিয়ে নিজের মুখ খুলল। হঠাৎ গাধার চোয়াল নড়ল, কিন্তু ডাকের বদলে এক ভারী গম্ভীর মানব কণ্ঠ এলো। আমি বললাম, পানি নাসিরুদ্দিন, আর হ্যাঁ, তৈরি হয়ে যাও, ওরা আসছে। মোল্লার শ্বাস আটকে গেল। গাধা মানুষের মতো কথা বলছিল। মোল্লা নাসিরুদ্দিনের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল, আর তারপর বিদ্যুতের মতো কিছু চমকাল। তিনি নিজের গালে নিজেই এক জোরালো থাপ্পড় মারলেন, এটা দেখার জন্য যে কোথাও তিনি স্বপ্ন দেখছেন না তো। ব্যথা হল, অর্থাৎ এটি বাস্তব ছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা তার গাধা, যাকে তিনি বছর ধরে ভাই বলে আসছিলেন, সে শুধু মানুষের ভাষায় কথা বলছিল না, বরং তার কণ্ঠে এমন এক গাম্ভীর্য আর তেজ ছিল যা কোনো সেনাপতিকে মনে করিয়ে দেয়। মুখ বন্ধ করো নাসিরুদ্দিন, মাছি ঢুকে যাবে। গাধা নিজের থুতনি নাড়িয়ে বলল। তার কণ্ঠস্বর ছিল গভীর আর কর্কশ। আমার কাছে সময় কম। এই যে আওয়াজ তুমি শুনছ, এটি আমার গলা থেকে নয়, বরং ওই তারার চিহ্নের জাদুগরি থেকে বেরোচ্ছে, যা এখন সক্রিয় হয়ে গিয়েছে। জুলফিকার শেঠ শুধু একটি ঘুঁটি, আসল খেলা তো এখন শুরু হয়েছে। মোল্লা টালমাটাল হয়ে পিছিয়ে গেলেন এবং পানির লোটা তুলে এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন। ইয়া খোদা, তাহলে ফকির সত্যি বলছিল। তুমি তুমি কে? কোনো ভূত নাকি কোনো অভিশপ্ত রাজকুমার? গাধা নিজের বড় বড় কালো চোখে মোল্লাকে দেখল। আমি কে সেটা এখন গুরুত্ব রাখে না। গুরুত্ব রাখে এটা যে ওরা আসছে। ছায়া শিকারী, ব্ল্যাক হান্টার্স। ওরা তোমার ঝুপড়ি ঘিরে ফেলেছে। নীল পাথর তো শুধু একটা বাহানা ছিল। ওরা আসলে আমাকে খুঁজছিল। ওই ফকির অজান্তে সুরক্ষা কবচ দুর্বল করে দিয়েছে। এর আগে যে মোল্লা আরও কিছু জিজ্ঞেস করতেন, ঝুপড়ির চালে কারোর হাঁটার ভারী আওয়াজ পাওয়া গেল। খড়ের চাল থেকে খড়কুটো পড়তে লাগল। গাধা তার কান খাড়া করল। দরজা দিয়ে বেরিও না, ওখানে মৃত্যু দাঁড়িয়ে আছে। মাটি খুলল উনুনের নিচে। মোল্লার মাথা অকেজো হয়ে গিয়েছিল, কিন্তু শরীর গাধার আদেশ পালন করল। এই সব কিছু এত অবিশ্বাস্য ছিল যে তর্ক করার সময়ই ছিল না। তিনি লোহার একটি রড নিলেন এবং নিভিয়ে রাখা উনুনের মাটি খুঁড়তে লাগলেন। আশ্চর্যজনকভাবে মাটি খুব হালকা ছিল এবং তার নিচে একটি কাঠের দরজা পাওয়া গেল। মোল্লা এই ঝুপড়িতে 20 বছর কাটিয়েছিলেন, কিন্তু তিনি এই গোপন রাস্তার খবর জানতেন না। ঝাঁপ দাও, গাধা ফেসফেস করে বলল। যেমনই মোল্লা আর গাধা সেই সরু গর্তে ঝাঁপ দিলেন, ওপরে ঝুপড়ির দরজা এক জোরদার ধামাকার সাথে ভেঙে গেল। কালো পোশাকে মোড়া, মুখে নেকাব পরা 3টি আকৃতি ভেতরে প্রবেশ করল। তাদের হাতে বাঁকানো খঞ্জর ছিল, যা অন্ধকারেও চমকাচ্ছিল। নিচে একটি সুড়ঙ্গ ছিল, যাতে গন্ধক আর স্যাঁতসেঁতে গন্ধ ছিল। গাধা আগে চলছিল, আর মোল্লা তার ল্যাজ ধরে পেছনে পেছনে। এই সুড়ঙ্গ শহরের পুরনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সাথে যুক্ত। এটি আমাদের সরাসরি কালিন্দী নদীর তীরে নিয়ে যাবে। চলতে চলতে মোল্লার সাহস কিছুটা ফিরল। তা ভাই, এতক্ষণ পর্যন্ত চুপ কেন ছিলে? এতবার আমি তোমাকে গালি দিলাম, লাঠি মারলাম, তোমার খারাপ লাগেনি? গাধা হালকা হাসল।
একটি অদ্ভুত রেশাধ্বনির মতো হাসি। মোল্লা, বুদ্ধিমান সে নয় যে সবসময় কথা বলে, বুদ্ধিমান সে যে সঠিক সময় কথা বলে। আর রই কথা লাঠির, তো তোমার মারে ভালোবাসা বেশি আর জোর কম থাকত। এই কারণেই আমি তোমাকে বেছে নিয়েছি। বেছে নিয়েছ? তুমি আমাকে বেছে নিয়েছ? হ্যাঁ, দুনিয়াকে বাঁচানোর জন্য একজন মহানায়কের নয়, একজন মহা বোকার প্রয়োজন ছিল। কারণ একজন বোকা মানুষই সেটা করতে পারে যে একজন বুদ্ধিমান মানুষ ভাবার সাহসও করবে না। তোমার বোকামি তোমার সবচেয়ে বড় অস্ত্র, নাসিরুদ্দিন। তারা সুড়ঙ্গ থেকে বাইরে বেরোলেন। রাতের নিস্তব্ধতা বিরাজ করছিল, আর সামনে কালো নদী বয়ে যাচ্ছিল। নদীর ওপারে ঘন জঙ্গল ছিল, যাকে মানুষ ভ্রমের জঙ্গল বলতো। গাধা নদীর পানি শুঁকল। আমাদের ওই পারে যেতে হবে, আমাদের স্বপ্নের সওদাগরকে খুঁজতে হবে। সেই জানে যে এই তারার চিহ্নকে পুরোপুরি কিভাবে জাগ্রত করা যায়, আর ওই শক্তিগুলোকে কিভাবে আটকানো যায় যারা এই দুনিয়াকে অন্ধকারে ডুবিয়ে দিতে চায়। নদী পার করার জন্য কোনো নৌকা ছিল না। মোল্লা দেখলেন যে পানিতে কুমিরদের আনাগোনা হচ্ছে। সাঁতরে যাওয়া তো আত্মহত্যা, মোল্লা বললেন। গাধা আকাশের দিকে তাকালো। নাসিরুদ্দিন, একটা কথা মনে রেখো, যাকে তুমি বাস্তবতা মনে করো সেটা প্রায় নজরের ধোঁকা হয়। পানির ওপর বিশ্বাস করো, কুমিরদের ওপর নয়। এ কথা বলে গাধা পানিতে পা রাখল। মোল্লার চিৎকার বেরিয়ে গেল, কিন্তু গাধা ডুবল না। সে পানির উপর এমনভাবে হাঁটছিল যেন শক্ত মাটি। চলে এসো, গাধা ঘুরে বলল। শুধু নিচে তাকিও না, আর এটা ভেবো না যে তুমি ডুবে যাবে। বিশ্বাসী হলো এই পুল। মোল্লা বিসমিল্লাহ বললেন এবং ভয়ে ভয়ে পা রাখলেন। তার পা পানি ছুল, কিন্তু ভেতরে ডুবে গেল না। এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। তারা দৌড়ে গাধার কাছে পৌঁছলেন এবং দুজনে পানির ওপর হেঁটে নদী পার করে গেলেন। যেই তারা অন্য পারে পৌঁছলেন, পিছনে নদীর পানি উথলে উঠল এবং তার ভেতর থেকে সেই কালো ছায়ারা বের হলো যারা ঝুঁপড়িতে এসেছিল। কিন্তু তারা পানির ওপর হাঁটতে পারছিল না। তারা কিনারে থেমে গেল এবং রাগে চিৎকার করতে লাগল। এখন তারা ভ্রান্তির জঙ্গলে ছিলেন। এখানকার গাছগুলো উল্টো ঝুলে আছে বলে মনে হচ্ছিল, শিকড় হাওয়ায় আর পাতা মাটিতে। আকাশের রং গাঢ় বেগুনি ছিল। গাধা চলতে চলতে বলল, নাসিরুদ্দিন, এখন মন দিয়ে শোনো। আমি তোমাকে এমন এক কথা বলতে যাচ্ছি যা ইতিহাসের কোনো বইতে নেই, আর এই কথা তোমাকে মনে রাখতে হবে, কারণ যখন শেষ সময় আসবে তখন এই একটি তথ্যই সব কিছু বদলে দেবে। মোল্লা কান পেতে দিলেন। কি কথা? গাধা তার গতি কমালো এবং গম্ভীর স্বরে বলল, নাসিরুদ্দিন, দুনিয়া জানে যে সময় কখনো থামে না, কিন্তু এটি মিথ্যে। একটি প্রাচীন ভবিষ্যৎবাণী আছে যাকে বিরোধাভাসের নিয়ম বলা হয়। সেই অনুযায়ী যদি এমন কোনো ব্যক্তি যে নিজের জীবনে কখনো সত্য বলেনি একটি নিঃস্বার্থ সত্য বলে দেয়, অথবা এমন কোনো ব্যক্তি যে কখনো মিথ্যে বলেনি একটি নিঃস্বার্থ মিথ্যে বলে দেয়, তবে সেই এক মুহূর্তের জন্য সময়ের চাকা থেমে যায়। আর সবচেয়ে জরুরি কথা, সেই থেমে থাকা সময়ে করা কোনো একটি কাজ পুরো ব্রহ্মাণ্ডের ইতিহাসকে আবার নতুন করে লিখতে পারে। মোল্লা মাথা চুলকালেন। এটা তো বড় জটিল, মানে আমাকে মিথ্যে বলতে হবে নাকি সত্য? এটাই তো ধাঁধা। গাধা বলল, সময় এলে তোমাকে নিজেই ঠিক করতে হবে, কিন্তু এটা মনে রেখো, সময়কে থামানোর চাবি কোনো মন্ত্রে নেই, বরং ইচ্ছার বিশুদ্ধতায় আছে। এই রহস্য পঞ্চম দ্বার খোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তারা জঙ্গলের মাঝখানে পৌঁছলেন, যেখানে একটি অদ্ভুত বাজার বসেছিল। এই বাজার মাটিতে নয়, বরং শূন্যে ভাসমান গালিচার ওপর বসেছিল। এখানে হরেক রকমের জীব ছিল, কারোর ৩টে মাথা, কেউ বা স্বচ্ছ। এটি জিন আর রুহদের বাজার ছিল। এখানে কারো সাথে চোখ মেলাবে না। গাধা সতর্ক করল, আমাদের সবচেয়ে উঁচু গালিচায় যেতে হবে, যেখানে স্বপ্নের সওদাগর বসেন। ভিড়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় মোল্লা দেখলেন যে এখানে অদ্ভুত সব জিনিস বিক্রি হচ্ছিল। বোতলে বন্দি হাসি, ডিবেতে প্যাক করা ভয়, আর রেশমি সুতোয় গাধা স্মৃতি। এক দোকানদার মোল্লার হাত ধরল। তাজা যৌবন চাই, বদলে শুধু তোমার ছোটবেলার একটি স্মৃতি দিতে হবে। মোল্লা হাত ঝটকিয়ে সরিয়ে নিলেন এবং গাধার পেছনে পেছনে চললেন। সবচেয়ে ওপরে একটি বিশাল আর পুরনো তালি দেওয়া গালিচায় এক বৃদ্ধ লোক বসেছিলেন। তার চোখে পট্টি বাঁধা ছিল এবং তার চারদিকে রং বেরঙের ধোঁয়ার মেঘ ভাসছিল। তিনি হুক্কা খাচ্ছিলেন, কিন্তু হুক্কা থেকে ধোঁয়া নয়, বরং ছোট ছোট ছবি বের হচ্ছিল। এসো মোল্লা নাসিরুদ্দিন, সওদাগর না দেখেই বললেন, আর এসো বিস্মৃত বাদশাহ। গাধা এগিয়ে গেল এবং নিজের মাথা নোয়াল। মোল্লা অবাক হলেন, আপনি আমার নাম জানেন? সওদাগর হাসলেন, আমি স্বপ্নের সওদাগর।
আমি তোমার স্বপ্ন দেখেছি নাসিরুদ্দিন। তুমি প্রায় স্বপ্নে নিজেকে উড়তে দেখো, তাই না? ওটা শুধু স্বপ্ন নয়, তোমার আত্মার স্মৃতি। তারপর সওদাগর গাধার দিকে ঘুরলেন। তুমি এখানে সেই অভিশাপ ভাঙার রাস্তা জিজ্ঞেস করতে এসেছ, যা ওই তারার ভেতর বন্দী? হ্যাঁ, গাধা বলল। শত্রু সন্নিকটে। আমার নিজের আসল শক্তি চাই, যাতে আমি তাদের রক্ষা করতে পারি। সওদাগর হুক্কার এক গভীর টান দিলেন। শক্তির দাম দিতে হয়। তারার চিহ্ন আসলে একটি মানচিত্র। এই মানচিত্র তোমাকে আয়না মহল পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু সেই মহল এই দুনিয়ায় নেই। ওটা একটি প্রতিবিম্ব মাত্র। আমরা সেখানে কিভাবে যাব? মোল্লা জিজ্ঞেস করলেন। সওদাগর নিজের পকেট থেকে কাঁচের একটি ছোট ডিব্বা বের করলেন। তাতে একটি জোনাকি জ্বলছিল, কিন্তু সেই জোনাকিটি কালো ছিল, আর তার আলো অন্ধকারের মতো ছিল। এটি বিপরীত আলো। একে সেই জায়গায় নিয়ে যাও যেখানে সূর্যের প্রথম কিরণ আর চাঁদের শেষ কিরণ মিলিত হয়। সেখানে এটি ভেঙে দিও, রাস্তা খুলে যাবে। কিন্তু সাবধান থেকো, আয়না মহলে তুমি তোমার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হবে। তখনই বাজারে শোরগোল পড়ে ঘাড়ো। ছায়া শিকারী এসে গিয়েছে। কালো পোশাকের সেই তিনজন এখন আকাশে উড়ন্ত বিশাল গৃধিনীতে চড়ে বাজারে তাণ্ডব চালাচ্ছিল। তারা মোল্লা আর গাধাকে দেখে ফেলেছিল। পালাও! সওদাগর চেঁচিয়ে উঠলেন। আমি তাদের থামাচ্ছি। সওদাগর নিজের হুক্কা মাটিতে আছাড় দিলেন। তার থেকে বেরোনো ধোঁয়া এক বিশাল ড্র্যাগন হয়ে শিকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বিশৃঙ্খলা সৃষ্টি হল। গাধা মোল্লাকে নিয়ে জঙ্গলের অন্য প্রান্তের দিকে দৌড়াল। সূর্য উঠতে চলেছে, গাধা চাচাল। আমাদের সেই জায়গা খুঁজতে হবে যেখানে সূর্য আর চাঁদ মেলে। তারা দৌড়াতে থাকলেন। মনে হচ্ছিল ফুসফুস ফেটে যাবে। তারা এক উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছলেন। পূর্বে সূর্যের লালিমা আর পশ্চিমে অস্তগামী চাঁদ। এটাই ছিল সেই জায়গা। মোল্লা কাপা কাপা হাতে কাছের ডিব্বাটি বের করলেন। গৃধিনীগুলোর ডাক কাছে আসছিল। এক শিকারী ওপর থেকে তীর ছুড়ল, যা মোল্লার কানের পাশ দিয়ে শোঁ করে বেরিয়ে গেল। ভেঙে ফেল ওটা! গাধা ডেকে উঠল। মোল্লা ডিব্বাটি মাটিতে আছাড় মারলেন। কালো জোনাকিটি বাইরে বেরোল এবং বড় হতে লাগল। সেটি একটি ব্ল্যাক হোলের মতো দরজা তৈরি করে দিল, যা শূন্যে ঝুলেছিল। ঝাঁপ দাও! যেই তারা ঝাঁপ দিলেন, এক শিকারী গাধার পেছনের পা ধরে ফেলল। গাধা নিজের পেছনের পায়ের এক লাথি চালাল, যা এত জোরদার ছিল যে শিকারীর গৃধিনীটি হাওয়ায় খতম হয়ে গেল। তারা দুজনেই সেই অন্ধকার দরজায় মিলিয়ে গেলেন। শান্তি, একদম নিবিড় শান্তি। যখন মোল্লা চোখ খুললেন, তারা এক কাঁচের মেঝের উপর পড়েছিলেন। চারিদিকে অসংখ্য আয়না ছিল। ওপরে, নিচে, ডানে, বাঁয়ে শুধু আয়না। আর সেই আয়নাগুলোতে মোল্লারই হাজার হাজার প্রতিচ্ছবি ছিল। কিন্তু প্রতিটি ছবি কিছু আলাদা করছিল। একটি ছবি কাঁদছিল, একটি হাসছিল, একটি রাজার বেশে ছিল, তো অন্যটি ভিখারি। গাধা তাদের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আয়নাগুলোতে গাধার ছায়া দেখা যাচ্ছিল না। তার বদলে আয়নাগুলোতে এক অত্যন্ত সুদর্শন যুবক রাজকুমার দাঁড়িয়েছিল, যার কপালে তারার চিহ্ন চমকাচ্ছিল। মোল্লা গাধাকে দেখলেন, তারপর আয়নার দিকে। ভাই, এটা কি তুমি? গাধা, যাকে এখনও গাধাই দেখা যাচ্ছিল, আয়নায় নিজের মানবিক প্রতিচ্ছবি দেখল এবং বিষণ্ণভাবে বলল, হ্যাঁ নাসিরুদ্দিন, এটাই আমার আসল রূপ। আমি কাফির, হারিয়ে যাওয়া সাম্রাজ্যের শাহজাদা। আমাকে নিজেরই প্রজাদের অহংকারের কারণে এই রূপ পেতে হয়েছিল। কিন্তু এখন আবেগপ্রবণ হওয়ার সময় নয়। এই আয়না মহল একটি গোলক ধাঁধা। হঠাৎ সব আয়না থেকে মোল্লার প্রতিচ্ছবি অদৃশ্য হয়ে গেল। তার বদলে একটি ভয়াবহ মুখ ভেসে উঠল, জুলফিকার শেঠের। কিন্তু তার চোখ দুটি এখন পুরোপুরি কালো ছিল এবং কপালে একটি জ্বলন্ত চিহ্ন ছিল। স্বাগত হে মূর্খ! জুলফিকারের কণ্ঠস্বর সব দিক থেকে প্রতিধ্বনিত হল। তুমি আমার কাজ সহজ করে দিলে। তুমি নিজেই হেঁটে আমার জালে চলে এলে। আয়না মহলে ঢোকা সহজ, কিন্তু বেরোনো অসম্ভব। এখানকার বাতাস তোমাকে ধীরে ধীরে পাথর বানিয়ে দেবে। মোল্লা দেখলেন যে তার হাতের আঙুলগুলো সত্যি সত্যি কিছুটা শক্ত আর ধূসর রঙের হতে শুরু করেছিল। কাফুর, কিছু করো! মোল্লা চেঁচিয়ে উঠলেন। কাফুর গাধা চারদিকে তাকালো। এখানে যুক্তি কাজ করবে না মোল্লা, এখানে শুধু পাগলামি কাজ করবে। জুলফিকারকে ধাঁধায় ফেলে দাও, তাকে নিজের কথায় ফাঁসাও। মোল্লা যন্ত্রণাকে চেপে রেখে আয়নাগুলোর দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতে শুরু করলেন। আরে ও শেঠ, তুই কি আমাকে ভয় দেখাবি? আমার তো তোর ওপর দয়া হচ্ছে। জুলফিকারের মুখ রাগে ফেটে পড়ল। দয়া? নিজের মৃত্যুর সামনে দাঁড়িয়ে তুই দয়া দেখাচ্ছিস? আরে তুই আমাকে এখানে বন্দি করিসনি, আমি তোকে আমার মস্তিষ্কের মহলে বন্দি করে ফেলেছি। তুই ভাবছিস এটা আয়না মহল? না পাগলা, এটা তো আমার গাধার স্বপ্ন, আর আমরা সবাই তার ভেতরে আছি। যেই গাধা জেগে উঠবে, তুই গায়েব। জুলফিকার এক মুহূর্তের জন্য থমকে গেল। কি আজে বাজে কথা এসব!
সেই এক মুহূর্তের দ্বিধার সুযোগ নিয়ে গাধা নিজের সামনের পা দিয়ে সেই আয়নার ওপর আঘাত করল, যাতে জুলফিকারকে সবচেয়ে বড় দেখা যাচ্ছিল। কড়া হাত, কাঁচ ভাঙার সাথেই এক তীব্র বাতাস বইল। মোল্লা আর গাধা কাঁচের টুকরোগুলোর সাথে নিচে পড়তে লাগলেন। পড়তে পড়তে তারা একটা নতুন স্থানে এসে পড়লেন। এটি একটি বিশাল গ্রন্থাগার ছিল, যেখানে বইগুলো বাতাসে উড়ছিল। এখানে একটি অদ্ভুত যন্ত্র রাখা ছিল, যাতে অনেক চাকা আর হাতল ছিল। যন্ত্রের ওপর একটি ঘড়ি ছিল, যার কাঁটাগুলো উল্টো চলছিল। গাধা যন্ত্রের কাছে গেল। এটি কালযন্ত্রের একটি প্রাথমিক নমুনা। নাসিরুদ্দিন জুলফিকার আমাদের মারার জন্য এখানে পাঠায়নি। সে চেয়েছিল আমরা যেন এই যন্ত্রটা খুঁজে বের করি। সে অতীতে গিয়ে সেই ভবিষ্যৎবাণী মিটিয়ে দিতে চায়। তখনই বইয়ের স্তূপের পেছন থেকে এক ছোট্ট ফুটফুটে মেয়ে বাইরে বেরোল। তার হাতে একটি খেলনা ভালুক ছিল, কিন্তু তার চোখগুলো কয়েক শতাব্দী প্রাচীন মনে হচ্ছিল। তোমরা দেরি করে এলে, মেয়েটি বলল। বাবা খুব রাগে আছেন। মোল্লা জিজ্ঞেস করলেন, তোমার বাবা কে? মেয়েটি হাসতে হাসতে নিজের আঙুল দিয়ে একটি বিশাল লোহার দরজার দিকে ইশারা করল, যাতে শিকল বাঁধা ছিল। দরজার পেছন থেকে এমন গর্জন এলো যাতে পুরো গ্রন্থাগার কেঁপে উঠল। ওরা সময়ের রক্ষক, গাধা ধীরে বলল, আর মনে হয় ওদের খিদে পেয়েছে। মেয়েটি মোল্লার দিকে হাত বাড়াল। যদি তোমরা বাঁচতে চাও, তবে তোমাকে আমাকে একটি গল্প শোনাতে হবে, এমন একটি গল্প যার কোনো শেষ নেই। যদি গল্প শেষ হয়, তবে দরজা খুলে যাবে। মোল্লা ঘামে ভিজে গিয়েছিলেন। এমন একটি গল্প যার কোনো শেষ নেই? তখনই গাধা মোল্লার কানে বলল, নাসিরুদ্দিন, লোভী তোতা পাখির গল্পটা শোনাও, যাতে সে বারবার দানা তোলে। মোল্লা শুরু করলেন। একবার এক তোতা পাখি ছিল। সে শস্যের স্তূপের কাছে গেল। সে একটি দানা তুলল আর উড়ে গেল। তারপর আবার এলো। দ্বিতীয় দানা তুলল আর উড়ে গেল। তারপর আবার এলো। মেয়েটি মন দিয়ে শুনতে লাগল। দরজা নড়া বন্ধ হয়ে গেল। কিন্তু তখনই মোল্লার নজর যন্ত্রের পাশে পড়ে থাকা একটি ডায়েরির ওপর গেল। তাতে সেই ফকিরের নাম লেখা ছিল, যাকে তারা শুরুতে পেয়েছিলেন। মোল্লা গোপনে ডায়েরিটি তুলে নিলেন এবং নিজের পকেটে ভরে নিলেন। গল্প চালিয়ে যাও, মেয়েটি চিৎকার করল। হ্যাঁ হ্যাঁ, তারপর সে এলো, তৃতীয় দানা তুলল। মোল্লা বলে যাচ্ছিলেন এবং সাথে সাথে গাধার ইশারায় পেছনে সরতে থাকছিলেন। পেছনে একটি খোলা জানালা ছিল, যেখান থেকে মেঘের শহর দেখা যাচ্ছিল। এবার, গাধা বলল এবং মোল্লাকে ধাক্কা দিল। তারপর নিজে লাফ দিল। তারা জানালা দিয়ে বাইরে পড়লেন। মেঘের মাঝে নিচে কিছুই ছিল না, শুধু অনন্ত আকাশ। আমরা মরব, মোল্লা চেঁচালেন। না, গাধা বলল, নিজের পকেট দেখো, যে ডায়েরিটা তুমি তুলেছ। মোল্লা বাতাসে ভাসতে ভাসতে ডায়েরিটি বের করলেন। এটা খোলো। মোল্লা ডায়েরিটি খুললেন। তার ভেতর থেকে কাগজের তৈরি একটি উড়ন্ত গালিচা বাইরে বের হয়ে গেল এবং বড় হয়ে গেল। তারা তার ওপর পড়ে নিজেদের সামলে নিলেন। এখন তারা আকাশে নিরাপদ ছিলেন, কিন্তু গাধাকে খুব চিন্তিত মনে হচ্ছিল। কি হয়েছে ভাই? জান বাঁচলে অনেক পাওয়া যায়। মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নাসিরুদ্দিন, যখন আমরা গ্রন্থাগারে ছিলাম, আমি সেই মেয়েটির চোখে কিছু দেখেছিলাম। গাধা গম্ভীর হয়ে বলল। সেই মেয়েটি আর কেউ নয়, সে জুলফিকারের হারিয়ে যাওয়া মেয়ের আত্মা, যাকে সে বন্ধক রেখে দিয়েছিল। আর সেই ডায়েরি, সেটা আমাদের পরের গন্তব্যের ঠিকানা জানাচ্ছে। মোল্লা ডায়েরির পাতা উল্টালেন। তাতে একটি মানচিত্র ছিল, যা মরুভূমির মাঝখানের সমুদ্রের দিকে ইশারা করছিল, এবং নিচে একটি চিরকুট লেখা ছিল, পানি তখনই রাস্তা দেবে যখন তার তৃষ্ণা পাবে। মরুভূমিতে সমুদ্র? মোল্লা অবাক হলেন। হ্যাঁ, গাধা বলল, আর ওখানেই আমরা আমাদের সেনাবাহিনী পাব, বোকাদের সেনাবাহিনী। কিন্তু তখনই তাদের গালিচার চারদিকে কালো মেঘের ঘেরাটোপ তৈরি হতে লাগল। মেঘের মাঝ থেকে বিদ্যুৎ চমকাল এবং একটি মুখ তৈরি হল। পালানো বন্ধ করো নাসিরুদ্দিন, তোমার কাছে যে গাধা আছে তার পিঠে অমরত্বের বীজ আছে, ওটা আমার চাই। যদি তুমি ওটা আমাকে না দাও, তবে আমি পুরো বুখারাকে জ্বালিয়ে ছাই করে দেব। মোল্লা নিচে টাকালেন। দূরে মাটির ওপর বুখারা শহরের চারদিকে আগুনের লিলিহান শিখা দেখা যাচ্ছিল। মোল্লার মন ভেঙে গেল, তার কারণে তার শহর জ্বলছিল। আমরা ফিরে যাব, মোল্লা দৃঢ়ভাবে বললেন। না, গাধা আটকাল, যদি আমরা এখন যাই তবে আমরা সব হেরে যাব। আমাদের আগে সেই বীজের শক্তি বুঝতে হবে, আমাদের মরুভূমির সমুদ্রে যেতেই হবে। মোল্লা নিজের মুষ্টিবদ্ধ হাত শক্ত করলেন। ঠিক আছে, চলো মরুভূমিতে। গালিচা দিক পরিবর্তন করল এবং তারা তুফানি মেঘ চিরে দক্ষিণ দিকে এগিয়ে গেলেন। সফর দীর্ঘ ছিল, রাত হয়ে গিয়েছিল।
মোল্লা আর গাধা গালিচার ওপর শুয়ে আকাশের তারা দেখছিলেন। কাফুর, আমরা কি জিতব? গাধা জবাব দিল না, সে শুধু নিজের ঘাড়ের চিহ্নটি ঘষল। হঠাৎ গাধার শরীর শক্ত হয়ে গেল, তার চোখ দুটি পুরোপুরি সাদা হয়ে গেল, সে এক আবিষ্ট বা সমাধি মতো অবস্থায় চলে গেল। নাসিরুদ্দিন! গাধার কণ্ঠস্বর এখন একদম বদলে গিয়েছিল, যেন অন্য কেউ কথা বলছে। সাবধান থেকো, তৃতীয় ভাগ প্রতারণার। যে বন্ধু বলে মনে হবে সে শত্রু হবে, আর যে শত্রু বলে মনে হবে। গাধা হঠাৎ স্বাভাবিক হয়ে গেল এবং জোরে জোরে হাঁপাতে লাগল। কি হয়েছে? তুমি কি বললে এখন? মোল্লা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন। গাধা মোল্লার দিকে তাকালো, তার চোখে আতঙ্ক ছিল। আমি কিছুই বলিনি, কিন্তু আমি অন্য কারোর উপস্থিতি অনুভব করছি। আমাদের গালিচায় কোনো তৃতীয় ব্যক্তিও আছে। মোল্লা ঝট করে পেছনে ঘুরে দেখল, গালিচা খালি ছিল। কেউ নেই তো ভাই। চোখে দিয়ে নয় ভাই, ওজনে গালিচা ভারী হয়ে গিয়েছে। আর সত্যি সত্যি গালিচা ধীরে ধীরে নিচে ঝুঁকতে শুরু করেছিল, যেন কোনো অদৃশ্য বোঝা তাকে নিচে টানছে। তারা মরুভূমির মাঝখানে অজানা বিপদের দিকে দ্রুত পড়ে যাচ্ছিলেন। হঠাৎ গালিচার মাঝখানে একটি ফুটো জ্বলতে শুরু করল এবং সেখান থেকে একটি হাত বাইরে এলো, যা মোল্লার গোড়ালি জাপটে ধরল। সেই হাতটি ছিল হাড়ের। নিচে অন্তহীন বালির ঘূর্ণি তাদের জন্য অপেক্ষা করছিল, এবং সেই ঘূর্ণির মাঝ থেকে একটি বিশাল পিরামিড বালি থেকে বাইরে বেরোচ্ছিল, যার চূড়া উল্টো হয়ে মাটিতে গাঁথা ছিল। বাতাসের চাপ এত তীব্র ছিল যে মোল্লা নাসিরুদ্দিনের চিৎকার তার গলার ভেতরেই আটকে রইল। সেই হাড়ের হাতটি যা মোল্লার গোড়ালি জাপটে ধরে রেখেছিল তা কোনো সাধারণ কঙ্কালের মনে হচ্ছিল না। তার পাকড় লোহার চেয়েও মজুত ছিল। কাগজের গালিচা পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এবং এখন তারা অভিকর্ষের ভরসায় সেই বিশাল বালির ঘূর্ণির কেন্দ্রের দিকে পড়ছিলেন। ছাড় আমাকে, পাপিষ্ঠ! মোল্লা বাতাসে লাথি চালালেন। গাধা যে বাতাসে ভাসতে ভাসতেও অদ্ভুতভাবে ভারসাম্য বজায় রেখেছিল, সে চিৎকার করে বলল, নড়াচড়া করো না নাসিরুদ্দিন, ও তোমাকে নিচে টানছে না, ও তোমাকে ঘূর্ণির দেওয়ালে ধাক্কা খাওয়া থেকে আটকাচ্ছে। মোল্লা বুঝতে পারলেন না, কিন্তু পরের মুহূর্তেই তারা ঘূর্ণির চোখে অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করলেন। এখানে নিস্তব্ধতা ছিল। বাইরে বালির দেওয়াল ঘুরছিল, কিন্তু ভেতরে বাতাস স্থির ছিল। আর ঠিক নিচে সেই জিনিসটি ছিল যা দেখে যে কোনো মানুষের মাথা ঘুরে যাবে। একটি বিশাল পিরামিড, কিন্তু এটি মিশরের পিরামিডগুলোর মতো ছিল না, এটি উল্টো ছিল। এর চওড়া ভিত্তি ওপরে আকাশের দিকে ছিল, এবং এর চূড়া মাটির গভীরতায় গাঁথা ছিল। তারা পিরামিডের চ্যাপ্টা ভিত্তিতে, যা এখন ছাদের মতো ছিল, এসে পড়লেন। সেই কঙ্কালের হাতটি মোল্লার পা থেকে ছেড়ে গেল এবং বাতাসে ছড়িয়ে পড়ে বালি হয়ে গেল। এটা কি আপদ? মোল্লা কোমর ডলতে ডলতে জিজ্ঞেস করলেন। কাফুর গান্ধা উঠে দাঁড়াল এবং চারদিকে তাকাল। এটি বিস্মৃতির সমাধি। প্রাচীনকালে এটিকে সেই সব রহস্য সমাধিস্থ করার জন্য বানানো হয়েছিল যা দুনিয়ার ভুলে যাওয়া উচিত ছিল। জুলফিকার আর তার পূর্বপুরুষরা এই জায়গার শক্তি ব্যবহার করেই ধনী হয়েছে। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। ভবিষ্যৎবাণী মনে আছে, যে বন্ধু বলে মনে হবে সে শত্রু হবে। তখনই পিরামিডের কেন্দ্রে তৈরি একটি পাথরের দরজা থেকে খটখট শব্দ এলো। দরজা খুলল এবং সেখান থেকে একটি নাটা গোল গোল লোক বাইরে বেরোল। সে বাবুর্চিদের মতো পোশাক পরেছিল এবং তার হাতে একটি বড় হাতা ছিল। তার মুখে একটি বড় অভ্যর্থনা জানানো হাসি ছিল। আরে মুসাফিররা, অবাক কাণ্ড! আকাশ থেকে সরাসরি মেহমান পড়ল। সেই লোকটি হাসতে হাসতে এগিয়ে এলো। আমার নাম গুলবদন, আমি এখানকার রক্ষণাবেক্ষণকারী আর রাঁধুনি। অনেক বছর ধরে এখানে কেউ আসেনি। আসুন আসুন, আমি এইমাত্র বালির কুমড়োর হালুয়া বানিয়েছি। মোল্লার পেটে গুড়গুড় শব্দ হল। তার খিদে পেয়েছিল। ভাই, এই লোকটাকে তো ভালো মনে হচ্ছে, দেখো খাবার দিচ্ছে। হয়তো তোমার ভবিষ্যৎবাণী ভুল ছিল। গাধা তার চোখ সরু করল। নাসিরুদ্দিন, এই জায়গায় খিদে সবচেয়ে বড় জাল, কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই। এর সাথে চলো, কিন্তু সতর্ক থেকো। গুলবদন তাদের পিরামিডের ভেতরে নিয়ে গেল। ভেতরের দৃশ্য মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। সিঁড়িগুলো ওপরে যাওয়ার বদলে নিচে যাচ্ছিল, কিন্তু এমন মনে হচ্ছিল যেন তারা ছাদে হাঁটছেন। ঝাড়বাতি মেঝে থেকে গজিয়ে উঠছিল, আর মশালগুলো উল্টো ঝুলেছিল। তবুও তাদের শিখা ওপরে, অর্থাৎ মোল্লার পায়ের দিকে উঠছিল। তো আপনারা এখানে কি খুঁজছেন? গুলবদন হালুয়া পরিবেশন করতে করতে জিজ্ঞেস করল। হালুয়া দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছিল, তার থেকে এলাচির সুবাস আসছিল। মোল্লা চামচ তুললেন, কিন্তু গাধা টেবিলের নিচ থেকে মোল্লার পায়ে খুর দিয়ে মারল। মোল্লা থেমে গেলেন।
আমরা শুধু রাস্তা হারিয়ে ফেলেছি, গাধা মানুষের ভাষায় জবাব দিল। গুলবদন চমকে গেল। আরে, কথা বলা গাধা? অদ্ভুত। আমি শুনেছিলাম এমন জানোয়ার শুধু লোক গাথায় থাকে। নিশ্চয়ই আপনারা অমরত্বের বীজ খুঁজতে এসেছেন, তাই না? মোল্লা আর গাধা একে অপরের দিকে তাকালেন। গুলবদনের হাসি এখন কিছুটা কুটিল মনে হচ্ছিল। আমরা জানি না তুমি কোন বীজের কথা বলছো, মোল্লা মিথ্যে বললেন। যা হয়তো সত্যিও ছিল, কারণ তারা বীজের ব্যাপারে খুব বেশি জানতেন না। আমাদের তো শুধু তৃষ্ণার তো পানি চাই। গুলবদন অট্টহাসি দিল। তৃষ্ণার তো পানি? ওটা তো পিরামিডের সবচেয়ে নিচের চূড়ায় আছে, তাকে শূন্য সরোবর বলে। কিন্তু ওখান পর্যন্ত যাওয়ার রাস্তা বিপদে ভরা। আমি আপনাদের নিয়ে যেতে পারি, কারণ আমি এখানকার প্রতিটি কোণ চিনি। গুলবদন আগে চলল আর তারা তার পেছনে। তারা পিরামিডের গভীরে নামতে লাগলেন। করিডোরগুলো সরু হয়ে আসছিল এবং দেওয়ালে অদ্ভুত সব ছবি আঁকা ছিল। এমন মানুষ যাদের মাথা জানোয়ারের মতো, এবং এমন জানোয়ার যাদের শরীর ধোঁয়ার তৈরি। চলতে চলতে তারা এক বিশাল হলে পৌঁছলেন। এখানে মেঝের উপর অসংখ্য আয়নার টুকরো ছড়িয়েছিল। এটি প্রতিবিম্বের হল, গুলবদন জানালো। এখানে আপনারা আপনাদের সবচেয়ে খারাপ স্মৃতিগুলো দেখতে পাবেন। শুধু ওগুলোর দিকে তাকাবেন না। যেই মোল্লা পা বাড়ালেন, মেঝের টুকরোগুলোতে তিনি নিজের শৈশব দেখতে পেলেন। স্কুলে মার খাওয়া, বন্ধুদের দ্বারা ঠাট্টার পাত্র হওয়া, দারিদ্র্যের মাঝে দিন কাটানো। এক অদ্ভুত বিষণ্ণতা তাকে ঘিরে ধরল। তার মনে হল যেন তার পায়ের শিকল পড়ে গিয়েছে। থামো না নাসিরুদ্দিন, গাধার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। এসবই অতীত, আর অতীত শুধু ধোঁয়া। মোল্লা মাথা ঝাড়া দিলেন। তিনি একটি মজার স্মৃতি মনে করার চেষ্টা করলেন, যখন তিনি একবার নিজের প্রতিবেশীকে এটা বিশ্বাস করিয়ে দিয়েছিলেন যে তার কুকুরটি আসলে ছদ্মবেশী এক উজির। মোল্লার মুখে হাসি ফুটে উঠল এবং শিকল ভেঙে গেল। তারা হল পার করে গেলেন। কিন্তু গুলবদন তাদের দেখে কিছুটা হতাশ মনে হল। অবশেষে তারা পিরামিডের চূড়ায় পৌঁছলেন। এখানে একটি ছোট পুকুর ছিল, কিন্তু এতে পানি ছিল না। এতে একটি রূপলি রঙের তরল পদার্থ ছিল, যা ঘুরছিল। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পুকুর থেকে শুষে নেওয়ার আওয়াজ আসছিল, যেন কোনো খুব তৃষ্ণার্ত ব্যক্তি নল দিয়ে শেষ বিন্দুগুলো টেনে নিচ্ছে। এটাই সেটা, গুলবদন বলল, তৃষ্ণার্ত পানি। এটি পৃথিবীর সব আর্দ্রতা শুষে নিতে পারে। ডায়েরিতে যা লেখা ছিল তার মানে এটাই। এই পানি রাস্তা দেয় না, এই পানি চায়। তাহলে আমাদের কি করতে হবে? মোল্লা জিজ্ঞেস করলেন। এটি নিজের হাত দিন, গুলবদন বলল। এটি আপনাকে যাচাই করতে চায়। মোল্লা হাত বাড়ালেন। না, গাধা চেঁচিয়ে উঠল এবং সে মোল্লাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে গুলবদনের রূপ বদলে গেল। তার রাঁধুনির শরীরটি গলে গেল এবং তার জায়গায় এক চটচটে বালির তৈরি রাক্ষস দাগিয়ে গেল। এটি বালির পিশাচ ছিল। তুমি খুব চতুর জানোয়ার, পিশাচ গর্জন করল। হ্যাঁ, এই পানি তৃষ্ণার্থ, কিন্তু এটি পানি নয়, এটি জীবন্ত পারদ। যে একে ছোঁয়ে সে এর মূর্তিতে পরিণত হয়। জুলফিকার শেঠ আমাকে আদেশ দিয়েছিলেন তোমাদের এখানেই ফাঁসিয়ে দিতে। পিশাচ নিজের হাত লম্বা করল এবং গাধার ঘাড় ধরে ফেলল। গাধা শূন্যে ঝুলতে লাগল। ছাড় আমার ভাইকে! মোল্লা নিজের চটি বের করলেন এবং পিশাচের মাথায় মারলেন। পিশাচ হাসল। চটি? মূর্খ মানুষ! সে মোল্লাকেও ধরে ফেলল এবং দুজনকে সেই রূপালী পুকুরের দিকে ঠেলতে লাগল। পুকুরের টান খুব তীব্র ছিল। মোল্লার মনে হল যেন তার চামড়া টেনে বের করা হচ্ছে। তখনই মোল্লার সেই গাধার কথা মনে পড়ল, বিরোধাভাস বা অমিল নিয়ম। আর তার মনে পড়ল সেই কঙ্কালের হাত যা তাকে শুরুতে বাঁচিয়েছিল। সেই কঙ্কাল শত্রু ছিল না, ওটা একটা সতর্ক বার্তা ছিল। মোল্লা নিজের পকেট থেকে পানির সেই খালি চামড়ার মশকটি বের করলেন যা তারা সাথে এনেছিলেন। আরে ও বালির ঢিবি, মোল্লা চেঁচালেন, তোর মনে হয় তুই আমাদের মারতে পারবি? আমি তোকে এক অভিশাপ দিচ্ছি। আমি অভিশাপ দিচ্ছি যে তোর যেন কখনো তৃষ্ণা না পায়। পিশাচ কিছুটা বিভ্রান্ত হল। এটা কেমন অভিশাপ? এই বিভ্রান্তির মুহূর্তেই মোল্লা সেই খালি মশকটি পিশাচের মুখের দিকে ছুঁড়ে দিলেন। পিশাচ অজান্তে ওটা ধরে ফেলল। এখন কাফুর, লাথি মারো! গাধা নিজের পুরো শক্তি দিয়ে পিশাচের পেটে লাথি মারল। পিশাচের ভারসাম্য বিগড়ে গেল এবং সে সরাসরি সেই তৃষ্ণার্থ পানির পুকুরে গিয়ে পড়ল। যেই সে পড়ল, পানি এক ভয়াবহ শব্দ করল। পিশাচ চিৎকার করল, কিন্তু পানি তাকে পলক ফেলার আগেই শুষে নিল। বালি পানিতে মিশতেই শক্ত হয়ে গেল এবং সেই জীবন্ত পারদ শান্ত হয়ে গেল। এখন পুকুরটি জমে গিয়েছে এবং এক আয়নার মতো শক্ত মেঝে হয়ে গিয়েছে। খুব ভালো, গাধা হাঁপাতে হাঁপাতে বলল,
তোমার বোকাপূর্ণ কথাগুলো তাকে বিভ্রান্ত করে দিয়েছিল। মোল্লা ঘাম মুছলেন। জান বাঁচলে অনেক পাওয়া যায়, কিন্তু এখন আগে কোথায় যাব? গাধা সেই জমে যাওয়া পুকুরের মাঝখানে ইশারা করল। সেখানে পিশাচ জমে যাওয়ার পর একটা গর্ত তৈরি হয়ে গিয়েছিল। তার নিচ থেকে ঠান্ডা বাতাস আসছিল এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। মরুভূমির নিচে সমুদ্র? মোল্লা বিড়বিড় করলেন। তাহলে মানচিত্র সত্যি ছিল। তারা সেই গর্তে ঝাঁপ দিলেন। একটি দীর্ঘ পিছলি সুড়ঙ্গ দিয়ে হয়ে তারা নিচে পড়লেন। ধরাম, তারা পানিতে পড়লেন, কিন্তু এটি নোনা পানি ছিল না, এটি মিষ্টি পানি ছিল। তারা এক বিশাল ভূগর্ভস্থ গুহায় ছিলেন, যেখানে এক অন্তহীন সমুদ্র বিস্তৃত ছিল। গুহার ছাদে জলজল করা পাথর ছিল, যা তারার কাজ করছিল। তীরে পৌঁছে তারা দেখলেন যে সেখানে হাজার হাজার মানুষ জমা হয়েছিল, কিন্তু এই মানুষগুলো সাধারণ মানুষ ছিল না। কেউ নিজের মাথায় জুতো পড়েছিল, কেউ উল্টো হাঁটছিল, কেউ গাছের সাথে কথা বলছিল। এরা কারা? মোল্লা জিজ্ঞেস করলেন। এটি হলো বোকাদের সেনাবাহিনী, গাধা গর্বের সাথে বলল। এরা সেই সব মানুষ যাদের দুনিয়া পাগল বলে ত্যাগ করেছে, কিন্তু এদের কাছে সেই শক্তি আছে যা কোনো বাচ্চার কাছে নেই, সরলতার শক্তি। এটাই আমাদের সেনাবাহিনী। ভিড়ের মাঝ থেকে এক বৃদ্ধ লোক এগিয়ে এলেন। তিনি মোল্লাকে দেখলেন এবং ঝুঁকে সালাম করলেন। মহারাজ, আমরা আপনার অপেক্ষা করছিলাম। ভবিষ্যৎবাণী ছিল যে মহান শূন্য আসবে এবং আমাদের পথ দেখাবে। মহান শূন্য? মোল্লা এদিক ওদিক তাকালেন। কে? হ্যাঁ, গাধা বলল। তোমার মাথায় চিন্তার এত অভাব যে তুমি শুদ্ধ, এটাই তোমার শক্তি। কিন্তু এর আগে যে তারা উৎসব পালন করতেন, সমুদ্রে আলোড়ন হল। পানির মাঝ থেকে একটি বিশাল জাহাজ ওপরে উঠে এলো। এই জাহাজটি কালো কাঠের তৈরি ছিল এবং তাতে জুলফিকারের পতাকা লাগানো ছিল। জাহাজের ডেকে জুলফিকার নয়, বরং এক নারী দাঁড়িয়েছিল। সে লাল পোশাক পরেছিল এবং তার হাতে একটি জাদুর কাঠি ছিল। ও কে? মোল্লা জিজ্ঞেস করলেন। ও মায়াবিনী, গাধা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। জুলফিকারের বোন। সে ভ্রমজালের রানী। সে আমাদের নয়, বরং এই সেনাবাহিনীকে নিজের বশে করতে এসেছে। মায়াবিনী নিজের কাঠি ঘোরাল। ওরে বোকারা, আমার কথা শোনো। আমি তোমাদের বুদ্ধি দেব, আমি তোমাদের ধন দেব, শুধু ওই গাধা আর ওই লোকটাকে আমার হাতে তুলে দাও। বোকাদের সেনাবাহিনী দ্বিধায় পড়ে গেল। তারা মোল্লার দিকে তাকাতে লাগল। মোল্লা এগিয়ে গিয়ে বললেন, ভাইয়েরা, বুদ্ধি এক রোগ। এটা আপনাদের চিন্তা দেয়, ভয় দেয়। আপনারা কি চিন্তা চান? না, ভিড় চিৎকার করে উঠল। মায়াবিনীর মুখ রাগে লাল হয়ে গেল। সে নিজের কাঠি থেকে একটি বেগুনি বিদ্যুৎ ছড়ল, যা সরাসরি মোল্লার দিকে এলো। কিন্তু তখনই গাধা মাঝখানে এসে সেই আঘাত নিজের ওপর নিয়ে নিল। কাফুর! মোল্লা চেঁচালেন। গাধা মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপতে লাগল। তারার চিহ্নটি চমকাতে লাগল, কিন্তু এইবার ওটা লাল নয়, বরং কালো হয়ে যাচ্ছিল। মায়াবিনী হাসল। এখন এই জানোয়ার আমার বশে, এর মস্তিষ্ক এখন আমার গোলাম হবে। গাধা উঠে দাঁড়াল, কিন্তু তার চোখে এখন মোল্লার জন্য কোনো চেনার ভাব ছিল না। তার চোখ দুটি একদম খালি আর নিষ্ঠুর ছিল। সে ধীরে ধীরে মোল্লার দিকে এগিয়ে এলো। তার খুর পাথরও ভেঙে ফেলার জন্য প্রস্তুত ছিল। মেরে ফেলো একে, মায়াবিনী আদেশ দিল। মোল্লা পিছিয়ে গেলেন। কাফুর ভাই, এটা আমি, নাসিরুদ্দিন। গাধা কোনো জবাব দিল না। সে আক্রমণ করার জন্য লাফ দিল। মোল্লা নিজের চোখ বন্ধ করে নিলেন। এটাই কি শেষ ছিল? নিজেরই সবচেয়ে ভালো বন্ধুর হাতে মৃত্যু? ঠিক তখনই মোল্লার মাথায় সেই ফকিরের আর একটি কথা প্রতিধ্বনিত হল, যা তিনি মোল্লার স্বপ্নে বলেছিলেন। যখন অন্ধকার হৃদয়ে ছেয়ে যাবে, তখন তাকে সেটাই শুনিও যা সে তোমাকে প্রথমবার শুনিয়েছিল। মোল্লার মনে পড়ল, গাধা প্রথমবার মানুষের ভাষায় কি বলেছিল? মুখ বন্ধ করো নাসিরুদ্দিন, মাছি ঢুকে যাবে। মোল্লা নিজের প্রাণের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়ে গাধার কানে সজোরে চেঁচিয়ে উঠলেন, আরে ও গাধা, মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। বাতাসেই গাধা থেমে গেল, যেন কেউ অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। সে মাটিতে পড়ল এবং ছটফট করতে লাগল। তার চোখের রং বদলাতে লাগল, কালো থেকে আবার বাদামি হয়ে যাচ্ছিল। মায়াবিনী অবাক হয়ে গেল। এটা কেমন জাদু?
এই বিশৃঙ্খলার মাঝেই গাধা মোল্লার কানে একটি খুব গুরুত্বপূর্ণ আর গোপন কথা জানালো। সে টালমাটাল অবস্থায় ফিসফিস করে বলল, নাসিরুদ্দিন, আমার কথা মন দিয়ে শোনো। ওরা ভাবে যে এই তারাটি একটি চাবি, কিন্তু সত্যি হলো এই যে আমি কোনো রাজকুমার নই। আমি আসলে সময়ের তালা, আর তুমি চাবি নও। তুমি সেই তালার ভেতরের খালি জায়গা। যদি আমি মরে যাই তবে সময় চিরকালের জন্য থেমে যাবে, কিন্তু যদি তুমি মরে যাও তবে সময়ের অস্তিত্বই মিটে যাবে। এই কারণেই ওরা তোমাকে মারতে পারবে না, ওরা তোমাকে জীবিত ধরতে চায়। তোমার বোকামি, সেটা আসলে ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী মানসিক কবচ, যাকে কোনো জাদু ভেদ করতে পারে না। মোল্লা স্তম্ভিত হয়ে গেলেন। তার বোকামিই তার কবচ ছিল। তখনই মায়াবিনী দেখল যে তার জাদু ভেঙে যাচ্ছে। সে তার সবচেয়ে বিপজ্জনক আঘাত করার সিদ্ধান্ত নিল। সে সমুদ্রের পানি তুলল এবং এক বিশাল ঢেউ তৈরি করল, যা পুরো গুহাকে ডুবিয়ে দেওয়ার মতো ছিল। পালাও! গাধা চেঁচালো। জাহাজের দিকে। এই শত্রুর জাহাজই একমাত্র জায়গা যা ডুববে না। তারা দুজনেই দৌড়ালেন এবং বোকাদের সেনাবাহিনীও তাদের পেছনে দৌড়াল। তারা মায়াবিনীর জাহাজের দড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। মায়াবিনী নিজেরই তৈরি ঢেউ নিয়ন্ত্রণ করতে ব্যস্ত হয়ে পড়ল, এবং তার খেয়াল রইল না যে তার জাহাজ এখন মোল্লার দখলে চলে আসছে। মোল্লা জাহাজের স্টিয়ারিং হুইল ধরে ফেললেন। আরে, এটা তো গরুর গাড়ি চালানোর মতোই হবে। তিনি চাকা ঘুরালেন। জাহাজ দ্রুত ঘুরল এবং সরাসরি একটি অন্ধকার গুহার দিকে চলতে শুরু করল, যা বিস্মৃতির লোক থেকে বাইরে যাবার রাস্তা ছিল। পেছনে মায়াবিনী নিজেরই ঢেউয়ে মাঝে ফেসে গিয়েছিল, কিন্তু যেতে যেতে সে চিৎকার করে বলল, তোমরা পালাতে পারবে না। ছায়া প্রভু জেগে উঠেছেন। পরের গন্তব্যে তোমাদের দেখা মৃত্যুর সাথে নয়, তার সাথে হবে যে মৃত্যুকেও ভয় দেখায়। জাহাজ অন্ধকার সুড়ঙ্গে ঢুকে গেল। সব শান্ত হয়ে গেল। মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারা বেঁচে গিয়েছিলেন, কিন্তু গাধা ডেকে শুয়েছিল। খুব দুর্বল মনে হচ্ছিল। তুমি ঠিক আছো ভাই? মোল্লা জিজ্ঞেস করলেন। গাধা চোখ খুলল। আমি ঠিক আছি, কিন্তু নাসিরুদ্দিন, আমরা ভুল করে ফেলেছি। কি ভুল? আমরা পেছনে তাকিয়ে দেখিনি। জাহাজে আমরা একা আসিনি। মোল্লা ঘুরে তাকালেন। জাহাজের অন্ধকার কোণে দুটি লাল চোখ জ্বলজ্বল করছিল, এবং সাথে সাথে একটি অদ্ভুত ভেজা টপ টপ শব্দ আসছিল। অন্ধকার থেকে এক বিশাল আটপাওয়ালা মাকড়সা সদৃশ জীব বাইরে বের হল, যার ধর মানুষের, কিন্তু মুখ কোনো ডরাবনা পুতুলের মতো। সে তার রেশমি সুতো মোল্লার ঘাড়ের চারদিকে ছুঁড়ে দিল এবং হাসতে হাসতে বলল, খেলা তো এখন শুরু হবে, কারণ পরের গন্তব্যে মাটি নেই, শুধু বাতাস আর ঝুলন্ত শহর রয়েছে। ঘাড়ের ওপর রেশমি সুতোর টান বেড়েই চলছিল। মোল্লা নাসিরুদ্দিনের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার চোখের সামনে যে দৃশ্য ছিল তার শ্বাস বন্ধ হওয়ার চেয়েও ভয়ানক ছিল। সেই জীবটি অর্ধেক মানুষ অর্ধেক মাকড়সা, এবং মুখ কোনো ভাঙা চীনামাটির পুতুলের মতো জাহাজের অন্ধকার কোণ থেকে পুরোপুরি বাইরে চলে এসেছিল। তার ৮টি লোমশ পা জাহাজের কাঠের ওপর খটখট শব্দ করছিল। তাহলে তুমি সেই শূন্য? সেই জীবটি নিজের প্লাস্টিকের মতো ঘাড়টিকে তেড়া করে বলল। তার কণ্ঠস্বর এমন ছিল যেন দুটি পাথর ঘষা লাগছে। আমার নাম জাল সাজ। আমি ছায়া শিকারী নই। আমি তো শুধু খেলনা বানাই, আর তুমি আমার নতুন খেলনা। মোল্লা নিজের ঘাড়ের কষা দড়িটি টানার চেষ্টা করলেন এবং ঘড়ঘড়ে আওয়াজে বললেন, ভাই, তুমি মাকড়সা নাকি দর্জি? যদি সোয়েটার বুনতে হয় তবে ভেড়া ধরো, আমি তো মানুষ। জাল সাজের কাঁচের মতো চোখগুলো সরু হয়ে গেল। মোজাক, মৃত্যুর মুখে দাঁড়িয়েও মোজাক। আমার তোমার চিৎকার চাই, হাসি নয়। সে এক হাঁচকা টান দিল এবং মোল্লা বাতাসে ছিটকে গিয়ে সরাসরি তার সামনে পড়লেন। কাফুর গাধা এখনও মাটিতে পড়েছিল, মায়াবিনীর জাদু থেকে উত্তরণের চেষ্টা করছিল। কিন্তু জাহাজে থাকা বোকাদের সেনাবাহিনী এখন জেগে উঠেছিল। তারা অন্ধকারে কুঁকড়ে দাঁড়িয়েছিল। তখনই সেনার মধ্যে থেকে এক লোক, যার মাথায় পাতিল পড়া ছিল, সে এগিয়ে এলো। সে জালসাজকে খুঁটিয়ে দেখল এবং চিৎকার করে উঠল, আরে দেখো, এটা তো বড় সাইজের কাঁকড়া, জলদি লেবু আনো, আজ ভোজ হবে। পুরো সেনার মধ্যে জোশ চলে এলো। কাঁকড়া, কাঁকড়া! চিৎকার করতে করতে সেই বোকারা ওই ভয়ানক রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ল। কারোর হাতে বেলন ছিল, কারোর হাতে জুতো। জালসাজেই আপন মনের জন্য প্রস্তুত ছিল না। সে ডরাবোনা যোদ্ধাদের সাথে লড়তে পারত, জাদুকরদের সাথে লড়তে পারত, কিন্তু ওই পাগলদের সাথে কিভাবে লড়বে যারা তাকে খাবার মনে করছিল? দূরে সর নীচ প্রাণীরা! জালসাজ চিৎকার করল এবং নিজের জাল ছড়তে শুরু করল। কিন্তু বোকাদের নড়াচড়া এতই অগোছালো ছিল যে তার নিশানা বারবার ভুল হচ্ছিল। এক লোক জালসাজের একটি পা ধরে ফেলল এবং তাকে দোলনা মনে করে দুলতে লাগল।
অন্যজন তার পুতুলের মতো নাক টানার চেষ্টা করল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে গাধা দাঁড়িয়ে গেল। সে মোল্লার ঘাড় থেকে দড়ি কাটল। জাহাজের চাকা ঘোরাও নাসিরুদ্দিন, আমাদের হাওয়ায় যেতে হবে। মোল্লা দৌড়ে গিয়ে চাকা সামলালেন। হাওয়ায়? কিন্তু এটা তো পানির জাহাজ। এখন আর নয়। যেমনই জাহাজ সুড়ঙ্গ থেকে বাইরে বেরোল, মোল্লার চোখ ছানা বড়া হয়ে গেল। সুড়ঙ্গের অন্য প্রান্ত কোনো সমুদ্রে নয়, বরং খোলা আকাশে খুলছিল। তারা এক বিশাল ঝর্ণার মোহনায় ছিলেন, যেখানে পানি নিচে অনন্ত গভীরতায় পড়ছে আর মেঘগুলো নিচে ভাসছে। জাহাজ পড়তে লাগল। মোল্লার পুরো সেনাবাহিনী চিৎকার করতে লাগল। বিশ্বাস, গাধা মনে করিয়ে দিল, এটি মায়াবিনীর জাহাজ, এটি বাতাসকে পানি মনে করে। মোল্লা ভয়কে রাগে বদলালেন এবং চাকাটিকে পুরো শক্তি দিয়ে উপরের দিকে টানলেন। জাহাজ একটি ডুব দিল, তার কাঠগুলো মড়মড় করে উঠল এবং তারপর হঠাৎ সেটি হাওয়ায় ভাসতে লাগল। মেঘ চিরে সেই কালো জাহাজ এখন আকাশের বুক চিরে এগোচ্ছিল। জালসাজ, যে এখনও বোকাদের সাথে লড়ছিল, জাহাজের হঠাৎ মোড় নেওয়ায় নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। সে গড়াতে গড়াতে রিলিংয়ের দিকে গেল। আমি ফিরে আসব, সে চিৎকার করল এবং নিচে মেঘের আড়ালে পড়ে গেল। মুল্লা ঘাম মুছলেন এবং ডেকে বসে পড়লেন। ইয়া খুদা, আজ তো মরার ১০০টা উপায় দেখে নিলাম। গাধা মুল্লার কাছে এলো এবং বলল, এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলো না, নিচে দেখো। মুল্লা নিচে তাকালেন এবং যে দৃশ্য দেখলেন তা যে কোনো কল্পনার অতীত ছিল। মেঘের মাঝে বিশাল সব শিলাখণ্ড হাওয়ায় ভাসছিল এবং সেই শিলাগুলোর উপর শহর গড়ে উঠেছিল। এগুলো ছিল ঝুলন্ত শহর। বড় বড় লোহার শিকল এই শিলাগুলোকে একে অপরের সাথে জুড়ে রেখেছিল। হাওয়ায় অদ্ভুত ধরনের পাখি উড়ছিল, যাদের ডানা ধাতুর তৈরি ছিল। এটি আকাশগঙ্গার নগর, গাধা জানালো। প্রাচীনকালে যখন জমিনে পাপ বেড়ে গিয়েছিল, তখন কিছু পণ্ডিত নিজেদের শহরগুলোকে জাদু দিয়ে হাওয়ায় তুলে নিয়েছিলেন। কিন্তু এখন এই জায়গা জনশূন্য, এখানে ছায়াপ্রভুর পাহারা আছে। আমাদের যেতে হবে কোথায়? মোল্লা জিজ্ঞেস করলেন। সবচেয়ে উঁচু পাহাড়ে। গাধা মেঘের ওপারে এক ঝাপসা চূড়ার দিকে ইশারা করল, যেখানে একটি উল্টো কেল্লা তৈরি হয়েছিল। কেল্লার মিনারগুলো মাটির দিকে ঝুলছিল। ওটাই শূন্য ঘড়ি। জুলফিকার আর তার প্রভুরা ওখানেই আমার অপেক্ষা করছে। ওদের আমাকে ওই ঘড়িতে ফিট করতে হবে, যাতে ওরা সময়কে চিরকালের জন্য থামিয়ে দিতে পারে। জাহাজ মেঘের মাঝখান দিয়ে সেই উল্টো কেল্লার দিকে এগোতে লাগল। ঠান্ডা বেড়ে গিয়েছিল। বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল। মোল্লা গাধাকে জিজ্ঞেস করলেন, কাফুর, তুমি বলেছিলে যে আমি শূন্য, একটি খালি জায়গা। এর মানে কি? আমার মাথা কি সত্যিই খালি? গাধা মোল্লার চোখে তাকালো। নাসিরুদ্দিন, দুনিয়া যাকে হুঁশিয়ারি বলে তা আসলে কুসংস্কার মাত্র। মানুষ জিনিসকে সেভাবে দেখে না যেভাবে সেগুলো বাস্তবে আছে, বরং সেভাবে দেখে যেভাবে সে ভাবতে চায়। কিন্তু তুমি জিনিসকে সেভাবে দেখছ যেমন সেগুলো বাস্তবে আছে। তোমার মাথা কোরা কাগজ, আর এটাই ছায়াপ্রভুর সবচেয়ে বড় ভয়, কারণ কোরা কাগজেই নতুন ইতিহাস লেখা যেতে পারে। সে পুরনো ইতিহাস পুনরাবৃত্তি করতে চায়, আর তুমি নতুন ইতিহাস লিখতে পারো। বিকেল হতে হতে তাদের জাহাজ উল্টো কেল্লার কাছে পৌঁছল। এখানে অভিকর্ষ অর্থাৎ গ্র্যাভিটির নিয়ম বদলে গিয়েছিল। যেমনই তারা জাহাজ থেকে কেল্লার ছাদে, যা এখন মেঝে ছিল, নামল, তাদের মনে হলো যে তারা সোজা দাঁড়িয়ে আছে, অথচ নিচ থেকে দেখলে তাদের উল্টো ঝুলতে থাকতে দেখা যেত। কেল্লা জনমানবহীন ছিল। সব জায়গায় ধুলো আর মাকড়সার জাল ছিল। দেওয়ালে ঘড়ির ছবি আঁকা ছিল, কিন্তু কোনোটাতেই কাটা ছিল না। সাবধান, গাধা কান খাড়া করে বলল। এখানকার নিস্তব্ধতার মধ্যেও শোরগোল আছে। তারা একটি বিশাল হলে পৌঁছল। হলের অন্য প্রান্তে একটি বড় দরজা ছিল, কিন্তু তাদের আর দরজার মাঝখানে একটি গভীর খাদ ছিল। খাদের ওপর একটি অত্যন্ত পাতলা কাঁচের পুল তৈরি করা ছিল। এটি নিস্তব্ধতার পুল। গাধা সতর্ক করল, এই পুল আপনার ভয়ের শব্দ শুনতে পায়। যদি আপনার হৃৎস্পন্দন বেড়ে যায় বা আপনার মুখ দিয়ে ভয়ের শব্দ বেরোয়, তবে কাঁচ ভেঙে যাবে। বোকাদের সেনাবাহিনী পেছনেই থেমে গেল। এই কাজ শুধু মোল্লার গাধার ছিল। মোল্লা পুলের ওপর পা রাখলেন। নিচে অতল গভীরতা ছিল। মোল্লার বুক ধরফর করতে লাগল। কাঁচে ফাটল ধরার শব্দ শোনা গেল। চড়চড়। শান্ত থাকো নাসিরুদ্দিন। গাধা ফিসফিস করল, ভয়ের কথা ভেব না, অন্য কিছু ভাবো, এমন কিছু যা তোমাকে রাগিয়ে দেয় অথবা হাসায়। মোল্লা চোখ বন্ধ করলেন। তিনি তার বিবির কথা ভাবলেন, যিনি প্রায়ই তাকে বাজার থেকে ধনেপাতা না আনার জন্য বকাছকা করতেন। তার মনে পড়ল কিভাবে একবার তিনি বিবিকে খুশি করার জন্য ধনেপাতার বদলে পুরো গাছ উপড়ে নিয়ে এসেছিলেন। মোল্লার মুখে হাসি ফুটে উঠল, আর হৃৎস্পন্দন স্বাভাবিক হয়ে গেল। ফাটল অদৃশ্য হয়ে গেল। মোল্লা গুনগুন করতে করতে পুল পার হয়ে গেলেন। গাধাও তার পেছন পেছন চলে এলো। যেমনই তারা দরজার কাছে পৌঁছল, দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি বিশাল কক্ষ ছিল,
যা গিয়ার আর চাকা দিয়ে ঠাসা ছিল। কক্ষের মাঝখানে একটি বিশাল ঘড়ি ছিল, যার দোলক থেমেছিল, আর সেই ঘড়ির সামনে বাতাসে ভাসমান একটি সিংহাসনে জুলফিকার শেঠ বসেছিল। কিন্তু এখন সে সেই মোটা ব্যবসায়ী ছিল না। তার শরীর শুকিয়ে কাঠি হয়ে গিয়েছিল, গায়ের চামড়া কালো হয়ে গিয়েছিল, আর চোখে বেগুনি আগুন জ্বলছিল। তার পেছনে মায়াবিনী দাঁড়িয়েছিল এবং সাথে ডজন ডজন ছায়া শিকারী। স্বাগত হে সময়ের যাত্রীরা, জুলফিকারের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। এই আওয়াজটি একসাথে অনেক মানুষের মতো মনে হচ্ছিল। আমি ছায়া প্রভু, যে এই নশ্বর শরীর ধারণ করেছে। মোল্লা নির্ভয় বললেন, আরে শেঠজি, ডায়েটিং শুরু করে দিলে নাকি? একদম শুকিয়ে গিয়েছ, একটু কুমড়োর হালুয়া পাঠাবো। ছায়াপ্রভু জুলফিকার হাসল না, সে হাত তুলল, আর একটি অদৃশ্য শক্তি মোল্লাকে বাতাসে উড়িয়ে নিল। মোল্লার দম বন্ধ হতে লাগল। তোমার আজে বাজে কথা এখন আর আমার বিনোদন করতে পারবে না নাসিরুদ্দিন, সে বলল। কাফুর, আমার কাছে এসো, নিজের ভাগ্যকে মেনে নাও। গাধা এগিয়ে এলো। নাসিরুদ্দিনকে ছেড়ে দাও, আমি প্রস্তুত। না, মোল্লা চেঁচালেন। জুলফিকার মোল্লাকে একটি লোহার খাঁচায় ছুঁড়ে ফেলল। তুই এখানেই থেকে দেখবি মূর্খ, দেখবি কিভাবে তোর প্রিয় বন্ধু একটি প্রাণহীন চাবিতে বদলে যায়। মায়াবিনী এগিয়ে এলো এবং গাধার চারদিকে একটি জাদুকরী বৃত্ত তৈরি করল। গাধার শরীর বাতাসে ভাসতে লাগল। সেই বিশাল ঘড়িটি খুলতে শুরু করল। তার ভেতরে একটি খাঁজ তৈরি করা ছিল, যা ঠিক গাধার আকারের, অথবা বলা ভালো সেই তারার আকারের। গাধা যন্ত্রণায় কাতরাতে লাগল। তার শরীর থেকে সোনালি আলো বেরোচ্ছিল, যা ওই ঘড়িটি শুষে নিচ্ছিল। মোল্লা খাঁচার শিকলগুলো পিটাচ্ছিলেন। কাফুর, কিছু করো, লাথি মারো, ডাক ছাড়ো, কিছু তো করো। তখনই গাধা তার যন্ত্রণাকাতর চোখে মোল্লার দিকে তাকাল এবং মানসিকভাবে মোল্লার মাথায় সেই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য প্রকাশ করল। গাধার কণ্ঠস্বর মোল্লার মাথায় প্রতিধ্বনিত হল। নাসিরুদ্দিন, কাঁদা বন্ধ করো আর আমার কথা শোনো। এটা শেষ রহস্য। ছায়াপ্রভু ভাবছে যে আমি সময়ের তালা, আর তুমি খালি জায়গা। সে অর্ধেক সত্যি জানে। সত্যিটা হলো এই যে আমি তালা নই, আমি ব্যাটারি। আর তুমি কোনো ঢাল বা বর্ম নও, তুমি বিস্ফোরক। আমার সব শক্তি আমার জন্য নয়, তোমার জন্য প্রয়োজন। এই তারাটি যা আমার কপালে আছে, এটা শুধু একটা প্রজেক্টর। আসল উৎস তোমার হৃদয়ে আছে, যা তুমি নিজের সরলতা আর বোকামি দিয়ে এখনও পর্যন্ত সুরক্ষিত রেখেছ। যখন আমি ইশারা করব, তখন নিজের সবচেয়ে বড় বোকামিটা করো, এমন বোকামি যা যুক্তির সব নিয়মকে ভেঙে দেয়। কারণ যুক্তি এই ছায়াপ্রভুর শক্তি, আর অযৌক্তিকতা এর বিষ। মোল্লা স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজেই একটি অস্ত্র ছিলেন। তখনই জুলফিকার একটি মন্ত্র পড়ল। অন্তিম প্রহর শুরু হোক, সময় থেমে যা। ঘড়ির কাঁটাগুলো গাধার বুকে বিঁধতে লাগল। কাফুরের চিৎকারে পুরো ক্যাল্লা কেঁপে উঠল। এখন গাধা মাথায় চিৎকার করল। মোল্লা খাঁচার ভেতরেই এমন কিছু করলেন যা কেউ ভাবেনি। খাঁচার তালা ভাঙার বদলে তিনি নিজের পকেট থেকে একটি দেশলাই বের করলেন এবং নিজের পাগড়িতে আগুন ধরিয়ে নিলেন। তারপর সেই জ্বলন্ত পাগড়িকে জোরে জোরে বাতাসে ঘোরাতে লাগলেন আর হ্যাপি বার্থডে গান গাইতে শুরু করলেন। শুভ জন্মদিন ছায়াজি, শুভ জন্মদিন। এই দৃশ্যটি এতটাই অদ্ভুত, এতটাই অযৌক্তিক আর এতটাই মূর্খতাপূর্ণ ছিল যে ছায়াপ্রভুর ধ্যানভঙ্গ হয়ে গেল। এ কি করছে ও? এটা কোন ধরনের প্রথা? বিশুদ্ধ বিশৃঙ্খলার সেই এক মুহূর্তে ছায়াপ্রভুর মন্ত্র টলে গেল। গাধা একটি সুযোগ পেয়ে গেল। সে নিজের শরীরের সবটুকু অবশিষ্ট শক্তি একটি রশ্মি হিসেবে ওই জ্বলন্ত পাগড়ির দিকে ছেড়ে দিল। যেমনই সেই জাদুকরী রশ্মি মোল্লার জ্বলন্ত পাগড়িতে লাগল, একটি ধামাকা হল। কিন্তু এটি আগুনের ধামাকা ছিল না, এটি হাসির ধামাকা ছিল। এমন একটি তরঙ্গ বেরোল যা সেখানে উপস্থিত প্রতিটি শিকারীকে সুরসুরি দিতে শুরু করল। গম্ভীর ছায়া শিকারীরা মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে লাগল। মায়াবিনীও নিজের হাসি থামাতে পারছিল না। এটা কি? জুলফিকার রাগে কাঁপছিল, কিন্তু সেও হাসতে বাধ্য হচ্ছিল। আর ছায়াপ্রভুর জন্য আনন্দ ছিল বিষ। মূর্খ, তুই কি করলি? ছায়াপ্রভু নিজের পুরো শক্তি জড়ো করল। তার শরীর কালো হতে লাগল এবং সে বিশাল হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ল। খেলা শেষ ছায়াপ্রভু, সে গর্জন করল। আমি এই পুরো পৃথিবীকে এক্ষণি গিলে ফেলব। সে নিজের ছায়া দিয়ে ক্যাল্লার ছাদ ভেঙে ফেলল। ওপরে আকাশে একটি বিশাল ব্ল্যাক হোল খুলে গেল, যা সবকিছু টেনে নিতে লাগল। ঝুলন্ত শহর, মেঘ, বাতাস সব সেই ব্ল্যাক হোলে বিলীন হতে লাগল। গাধা পড়ে গেল, তার শ্বাস আটকে আসছিল। মোল্লার খাঁচা ভেঙে গিয়েছিল, কিন্তু তিনি ব্ল্যাক হোলের দিকে টেনে যাচ্ছিলেন। নাসিরুদ্দিন, পালিও না, ওই ব্ল্যাক হোলের ভেতরে ঝাঁপ দাও, ওটাই একমাত্র রাস্তা। তুমি কি পাগল হয়ে গিয়েছ? মোল্লা একটি খাম্বাকে জাপটে ধরেছিলেন। ছায়াপ্রভুর হৃদয় ওই ব্ল্যাক হোলের উল্টো দিকে আছে। যদি তুমি সেখানে নিজের শূন্য অবস্থা নিয়ে যাও, তবে তুমি তাকে ভেতর থেকে ফাটিয়ে দিতে পারবে। যাও। মোল্লা গাধাকে দেখলেন, তারপর সেই ভয়াবহ অন্ধকার গর্তকে। ভাই,
যদি আমি মরে যাই তবে আমার কবরে গাজর অবশ্যই চড়িও, মোল্লা বললেন এবং খাম্বা ছেড়ে দিলেন। মোল্লা নাসিরুদ্দিন বাতাসে উড়তে উড়তে সরাসরি সেই ব্ল্যাক হোলের মুখে গিয়ে ঢুকলেন। অন্ধকার, পূর্ণ অন্ধকার, আর তারপর একটি আওয়াজ এলো। অন্ধকারের মাঝে মোল্লা একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। যখন তিনি কাছে গেলেন, দেখলেন সেই বাচ্চাটি আর কেউ নয়, বরং ছায়াপ্রভুর ছোটবেলার রূপ, যে একটি ভাঙা খেলনা নিয়ে খেলছিল। মোল্লা যেমনই সেই বাচ্চার কাঁধে হাত রাখলেন, বাচ্চাটি ঘুরে তাকাল। তার মুখ মোল্লা নাসিরুদ্দিনেরই মতো ছিল, এবং সে বলল, তুমি দেরি করে এলে নাসিরুদ্দিন, আমি তো কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি, যাতে আমরা দুজনে মিলে নিজেদের শেষ করতে পারি। অন্ধকার এতটাই ঘন ছিল যে তা ছুরি দিয়ে কাটা যেত। মোল্লা নাসিরুদ্দিন সেই অনন্ত শূন্যতায় দাঁড়িয়েছিলেন, যেখানে না ওপরে ছিল, না নিচে, না দিক, না সময়। তাদের সামনে সেই বাচ্চাটি দাঁড়িয়েছিল, যার মুখ নাসিরুদ্দিনের ছোটবেলার মতো ছিল, কিন্তু তার চোখে শতাব্দী প্রাচীন ক্লান্তি আর নিষ্ঠুরতা ছিল। তুমি অবাক হয়েছ নাসিরুদ্দিন? বাচ্চাটি তার ভারী কণ্ঠে বলল। আমি ছায়াপ্রভুর আসল রূপ, কিন্তু তুমিও। আমি নাসিরুদ্দিনের সেই অংশ যাকে তুমি মেরে ফেলেছিলে। তোমার যুক্তি, তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার গাম্ভীর্য। যখন তুমি দুনিয়াকে হাসানোর রাস্তা বেছে নিলে, তখন তুমি নিজের ভেতরের এই গম্ভীর রাজাকে এই অন্ধকার কুঠুরিতে বন্দী করে দিলে। আর আজ আমি আজাদ হয়ে পুরো ব্রহ্মাণ্ডকে যুক্তি আর শাসনের শিকলে বেঁধে ফেলব। মোল্লা বুঝতে পারলেন, এই লড়াই কোনো বাইরের রাক্ষসের সাথে ছিল না, এটি নিজের সাথেই লড়াই ছিল। দুনিয়ার সবচেয়ে বড় ভিলেন আর কেউ নয়, বরং অহংকার আর নিরস যুক্তি ছিল। তাহলে তুমি চাও যে আমি কাঁদি, গম্ভীর হয়ে যাই? মোল্লা হাসতে হাসতে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, বাচ্চাটি চিৎকার করল, আর তার রূপ বদলে আবার বিশালকায় ছায়াপ্রভু জুলফিকারের বিকৃত রূপে বদলে গেল। আমি তোমাকে মিটিয়ে দেব, আমি তোমাকে যুক্তি দিয়ে পিষে দেব। ছায়াপ্রভু হাত তুলল। অন্ধকারের মাঝ থেকে গণিতের সূত্র, কঠিন সমীকরণ আর দুনিয়ার সব কঠিন নিয়ম শিকলের মতো বেরিয়ে এলো এবং মোল্লাকে বাঁধতে লাগল। মোল্লার দম বন্ধ হতে লাগল। এই শিকলগুলো লোহার ছিল না, দায়িত্ব আর দুশ্চিন্তার ছিল। অনুভব করো এই বোঝা, ছায়াপ্রভু গর্জন করল। এটাই হলো দুনিয়ার সত্যি, দুঃখ, নিয়ম, কানুন। তোমার হাসি এখানে কাজ করবে না। মোল্লার হাড়গোড় চরচর করতে লাগল। বাইরে ওই ব্ল্যাক হোলের মুখে গাধা কাফুর নিজের শেষ নিঃশ্বাস গুনছিল, কিন্তু তার মানসিক যোগাযোগ এখনও মোল্লার সাথে যুক্ত ছিল। নাসিরুদ্দিন, গাধার কণ্ঠস্বর মোল্লার মাথায় প্রতিধ্বনিত হল। মনে করো তুমি ঢাল নও, তুমি বিস্ফোরক। যুক্তিকে যুক্তি দিয়ে কেটো না, ওটাকে আজে বাজে কথা দিয়ে কাটো। ও নিয়ম লাগাচ্ছে, তুমি নিয়ম ভাঙ্গো। মোল্লা নিজের বন্ধ চোখে একটি চমক অনুভব করলেন। তিনি নিজের আত্মার গভীরে তাকালেন। সেখানে সেই সরলতা ছিল যা যে কোনো বাদশার সম্পদের চেয়ে বড় ছিল। মোল্লা নিজের বাঁধা আঙুলগুলো নাড়ালেন। ছায়াপ্রভু হাসল। ছাড়ানোর চেষ্টা করছ? না, মোল্লা কষ্টে বললেন, আমি তো শুধু চুলকাচ্ছি। হঠাৎ মোল্লা জোরে একটি অদ্ভুত আওয়াজ করলেন, কুকুরেকু। ছায়াপ্রভু চমকে গেল। এটা কি? মোল্লা আবার বললেন, যদি একটি হাতি আর একটি পিঁপড়ের বিয়ে হয়ে যায়, তবে যৌতুকে কি পাওয়া যাবে? বলো জ্ঞানী বাবা, বলো। ছায়াপ্রভু বিভ্রান্ত হয়ে গেল। তার যুক্তি এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগল। তার মাথা গুলিয়ে গেল। হাতি, পিঁপড়ে, এটা অসম্ভব, এটা অযৌক্তিক। এটাই তো তোমার দুর্বলতা। মোল্লা চেঁচালেন, তুমি সব কিছু জানো, কিন্তু তুমি এটা জানো না যে কিছুই না কি হয়। মোল্লা নিজের পুরো ইচ্ছাশক্তি ব্যবহার করলেন এবং সেই আকর্ষণীয় তথ্যটি সক্রিয় করলেন যা গাধা বলেছিল। তিনি বিস্ফোরক হয়ে গেলেন, কিন্তু বারুদের নয়, শুদ্ধ আনন্দের বিস্ফোরক। মোল্লা সেই ব্ল্যাক হোলের ভেতরে নাচতে শুরু করে দিলেন। এটি কোনো ছন্দবদ্ধ নাচ ছিল না, এটি পাগলদের মতো নাচ ছিল। তিনি পড়ছিলেন, উঠছিলেন, নিজের ওপর হাসছিলেন। ছায়াপ্রভুর শিকল ঢিলে হতে লাগল। গম্ভীর যুক্তি মূর্খতার সামনে গলতে শুরু করল। বন্ধ করো এটা, ছায়াপ্রভু চিৎকার করল। তুমি আমার অস্তিত্বের অপমান করছ। আমি তোমাকে আজাদ করছি আমার ভাই, মোল্লা বললেন, এবং দৌড়ে গিয়ে সেই বিশালকায় ছায়াপ্রভুর পায়ে জড়িয়ে ধরলেন। তাকে ফেলার জন্য নয়, তাকে সুরসুরি দেওয়ার জন্য। যেমনই মোল্লা সেই অন্ধকার রূপকে স্পর্শ করলেন, গাধা কাফুর বাইরে থেকে তার অবশিষ্ট সব শক্তি তারার মাধ্যমে মোল্লার ভেতরে পাঠিয়ে দিল। দ্য বিগ ব্যাং অফ লাফটার, হাসির মহাবিস্ফোরণ। সেটা হলো যা সৃষ্টির ইতিহাসে কখনো হয়নি। ব্ল্যাক হোল আলো শুষে নেওয়া বন্ধ করল এবং তা উগরাতে শুরু করল। কিন্তু এটি আগুন ছিল না, এটি রং বেরঙের আলো ছিল। ছায়াপ্রভুর কালো বর্ম ফেটে গেল। তার ভেতরের সেই কাঁদতে থাকা বাচ্চাটি বাইরে এলো। মোল্লা সেই বাচ্চাটিকে জড়িয়ে ধরলেন।
কাদা বন্ধ কর পাগলা, মোল্লা আদর করে বললেন। জীবন এতটাও গম্ভীর নয়, দেখ তোর নাকে পকোড়া লেগে আছে। বাচ্চাটি হেসে উঠল এবং তার এক হাসির সাথে সাথে ছায়াপ্রভুর অস্তিত্ব খণ্ডবিখণ্ড হয়ে গেল। ব্ল্যাক হোল ফেটে গেল, এক জবরদস্ত দারুণ ধামাকা হল, যাতে পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। কিন্তু এই ধামাকা কাউকে মারল না, এটি প্রতিটি বিষণ্ণ মুখে হাসি ছড়িয়ে দিল। ঝুলন্ত শহরগুলো নিজের জায়গায় ফিরে যেতে লাগল। উল্টো পিরামিড সোজা হয়ে গেল। বোকাদের সেনাবাহিনী যারা জাহাজে ডরে মরছিল, তারা হঠাৎ নিজেদের ঘরে নিজেদের বিছানায় সুরক্ষিত অবস্থায় নিজেদের আবিষ্কার করল। মোল্লা নাসিরুদ্দিন চোখ খুললেন। তারা সেই বটগাছের নিচেই ছিলেন। বুখারার পুরনো বাজারে বিকেলের রোদ এখন ফুরিয়ে আসছিল, আর সন্ধ্যার মনোরম হাওয়া বইছিল। তার পাশে তার গাধা দাঁড়িয়ে জাবার কাটছিল। মোল্লা হড়বড়িয়ে উঠলেন। তিনি নিজের হাত পা দেখলেন, সব ঠিকঠাক ছিল। কোনো ঝুলন্ত শহর নেই, কোনো মায়াবিনী নেই, কোনো ছায়া শিকারী নেই। এসব কি স্বপ্ন ছিল? মোল্লা বিড়বিড় করলেন। তিনি গাধার দিকে তাকালেন। ও ভাই কাফুর, কিছু বলো, আমরা কি জিতে গেলাম? গাধা মোল্লার দিকে তাকালো। তার চোখে সেই পুরনো গভীরতা ছিল। সে তার কান ঝাপটালো আর এক জোরদার আওয়াজ করল, ঘ্যাঁচু ঘ্যাঁচু। মোল্লার মন ভেঙে গেল। গাধা আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। এখন সে আর কথা বলতো না। তখনই বাজারে শোরগোল হল। জুলফিকার শেঠ নিজের পালকি থেকে নামছিল। মোল্লার মনে হলো যে এখন আবার সেই ঝগড়া হবে। কিন্তু জুলফিকার মোল্লার কাছে এলো। তার চোখে এখন সেই নিষ্ঠুরতা ছিল না। সে কিছুটা বিভ্রান্ত মনে হচ্ছিল, যেন কোনো লম্বা ঘুম থেকে জেগেছে। ফকির, জুলফিকার বলল, অদ্ভুত ব্যাপার। আমি এইমাত্র একটা স্বপ্ন দেখলাম যে আমি হাওয়ায় উড়ছি আর তুমি আমাকে সুরসুরি দিচ্ছ। আর যখন আমি জাগলাম, আমার মনটা খুব হালকা লাগছে। অনেক বছর পর আমার রাগ হচ্ছে না। জুলফিকার নিজের পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করল আর মোল্লার হাতে রাখল। তোমার গাধাকে ভালো কিছু খাইয়ে দিও। জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমার কাছে ঋণী। জুলফিকার চলে গেল। মোল্লা এখনও অবাক ছিলেন। সত্যিই কি সে সব হয়েছিল, নাকি এটি সম্মিলিত স্বপ্ন ছিল? মোল্লা গাধার ঘাড়ের লোমগুলো সরালেন। সেখানে সেই তারার চিহ্ন এখনও ছিল, কিন্তু এখন সেটি আর চমকাচ্ছিল না। সেটি একটি সাধারণ জন্মচিহ্নের মতো লাগছিল। কিন্তু তখনই গাধা মোল্লার গাল নিজের খসখসে জিভ দিয়ে চাটল এবং মোল্লার মাথায় একটি খুব ধীর ফিসফিসানি পরিচিত আওয়াজ এলো। গল্প শেষ হয়নি নাসিরুদ্দিন, আমরা শুধু পাতা উল্টানি দিয়েছি, কিন্তু এখনকার জন্য আমার গাজর চাই। মোল্লার চোখে জল আর ঠোঁটে হাসি ফুটে উঠল। তিনি গাধাকে জড়িয়ে ধরলেন। অবশ্যই ভাই, আজ তো গাজরের ভোজ হবে। মোল্লা নাসিরুদ্দিন আর তার গাধা দুজনেই ডুবন্ত সূর্যের আলোতে নিজেদের বাড়ির দিকে চলতে শুরু করলেন। দুনিয়া তাদের এক সাধারণ মূর্খ আর তার জানোয়ার হিসেবে দেখছিল। কিন্তু হাওয়া জানত, গাছপালা জানত, আর আকাশ জানত যে এই দুজনেই আজ কায়নাতকে বাঁচিয়েছে। কারণ কখনো কখনো দুনিয়াকে বাঁচানোর জন্য তলোয়ারের নয়, একটি ভালো ঠাট্টা আর একজন বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন হয়। যদি আপনাদের মোল্লা নাসিরুদ্দিন আর তার জাদুকরী গাধার এই রোমাঞ্চকর সফর পছন্দ হয়ে থাকে, তাহলে এই সফর এখানেই শেষ হয় না। মোল্লা নাসিরুদ্দিনের এই দাস্তান এক তপ্ত দুপুরে শুরু হয়েছিল, যখন সূর্য আকাশের ঠিক মাঝখানে চমকাচ্ছিল আর ধরিত্রী তাওয়ার মতো জ্বলছিল। মোল্লা নিজের বাড়ির বাইরে নিম গাছের ছায়ায় খাটিয়ায় শুয়েছিলেন এবং দুনিয়ার নশ্বরতা নিয়ে নয়, বরং এই কথা নিয়ে ভাবছিলেন যে পাশের বাড়ি থেকে আসা হালিমের সুয়াস কি তার আঙিনা পর্যন্ত রাস্তা হারিয়ে এসেছে, নাকি তাকে বিশেষভাবে প্রলুব্ধ করার জন্য। তার বিশ্বস্ত গাধা পাশেই দাঁড়িয়ে ঝিমোচ্ছিল, মাঝে মাঝে নিজের ল্যাজ নেড়ে মাছি তাড়ানোর প্রথা পালন করছিল। তখনই হঠাৎ ঘোড়ার খুরের শব্দে গলির শান্তি ভঙ্গ হল। ধুলোর এক কুয়াশা উড়ল, আর যখন তা সরল, তখন রাজকীয় উর্দি পরা ৩ সিপাহী মোল্লার দরজায় দাঁড়িয়েছিল। সিপাহীদের সর্দার নিজের গোঁফে তা দিয়ে গম্ভীর আওয়াজে জিজ্ঞেস করল যে এটাই কি সেই জায়গা যেখানে বুদ্ধিমত্তা আর বোকামির সঙ্গম অর্থাৎ মোল্লা নাসিরুদ্দিন থাকেন? মোল্লা শুয়ে শুয়েই জবাব দিলেন যে যদি আপনারা ধার করা টাকা আদায় করতে এসে থাকেন, তবে মোল্লার ইন্তেকাল হয়েছে, আর যদি ভোজের নিমন্ত্রণ এনে থাকেন, তবে মোল্লা ইমাত্র পুনর্জন্ম নিয়ে তৈরি বসে আছেন। সিপাহীরা এই জবাবেই বুঝে গেল যে তারা সঠিক ঠিকানায় এসেছে। তারা জানালো যে প্রতিবেশী মুল্লাকের বাদশাহ সুলতান আজম এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছেন। তার দুনিয়ার সব জিনিস থেকে একঘেয়েমি লাগছে। হাকিমরা বলেছেন যে শুধু মোল্লা নাসিরুদ্দিনই নিজের কথা দিয়ে সুলতানের বেঁচে থাকার ইচ্ছা ফিরিয়ে আনতে পারেন, নইলে সুলতান কসম খেয়েছেন যে তিনি একঘেয়েমি মেটাতে প্রতিবেশী রাজ্যগুলোর ওপর হামলা করবেন। এখন এই বিষয়টি শুধু হাসির নয়, বরং জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মোল্লা যেতে মানা করতে চাইলেন, কিন্তু যখন সিপাহীরা মোহরের থলি দেখালো আর সাথে তলোয়ারের হাতলে হাত রাখল, তখন মোল্লা তখনই সিদ্ধান্ত বদলে নিলেন।
তিনি নিজের বেগমের কাছ থেকে বিদায় নিলেন, গাধার পিঠ চাপড়ালেন আর রাজকীয় ঘোড়ায় চড়ার বদলে নিজের গাধায় চেপেই যাওয়া উচিত মনে করলেন, কারণ তার ধারণা ছিল যে রাজকীয় ঘোড়াগুলো খুব দ্রুত ছোটে আর এত দ্রুত গেলে রাস্তার দৃশ্যগুলো ঠিকঠাক দেখা যায় না। সফর দীর্ঘ ছিল আর রাস্তায় মোল্লার অনেক ধরনের মানুষের সাথে দেখা হলো। এক জায়গায় তিনি কিছু জ্ঞানী পণ্ডিত পেলেন যারা এই নিয়ে তর্ক করছিলেন যে রাতে সূর্য কি কোথাও লুকিয়ে যায় নাকি নিভে যায়। মোল্লা গাধা থামালেন আর তাদের বোঝালেন যে তোমরা সবাই নাদান, সূর্য রাতে ভয়ের চোটে লুকিয়ে যায় কারণ সে অন্ধকারকে ভয় পায়। পণ্ডিতরা এই তর্কে এতটাই হকচকিয়ে গেলেন যে তারা তর্ক ছেড়ে দিলেন। অবশেষে মোল্লা সুলতান আজমের দরবারে পৌঁছালেন। দরবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল, মার্বেলের মেঝে আর মখমলের পর্দা লাগানো ছিল, কিন্তু ওখানকার পরিবেশ কোনো কবরস্থানের চেয়েও বেশি বিষণ্ণ ছিল। সুলতান তখতে এমনভাবে বসেছিলেন যেন দুনিয়ার সব বোঝা তারই ঠাধে। উজির, দরবারি আর এমনকি দরবারের কুকুরগুলোও মুখ ভার করে বসেছিল। মোল্লা প্রবেশ করলেন আর সুলতানকে সালাম করলেন, কিন্তু সুলতান কোনো প্রতিক্রিয়া দিলেন না। উজির ধীরে বলল যে সুলতানকে হাসানো অসম্ভব, যদি তুমি ব্যর্থ হও তবে তোমার শিরচ্ছেদ করা হবে। মোল্লা হাসতে হাসতে বললেন যে মাথা কাটার পর মানুষের কাছে ভাবার জন্য অনেক সময় থাকে, ঠিক আছে, চলুন চেষ্টা করা যাক। মোল্লা সুলতানের সামনে গিয়ে খুঁটিয়ে দেখলেন আর তারপর নিজের পকেট থেকে একটি পুরনো নোংরা আয়না বের করলেন। তিনি ওই আয়না সুলতানের মুখের সামনে ধরলেন। সুলতান আয়নায় নিজের মুখ দেখলেন আর বিরক্ত হয়ে বললেন যে এটা কি অভদ্রতা, আমি জানি আমি কেমন দেখতে। মোল্লা গম্ভীরভাবে বললেন যে না হুজুর, আমি তো শুধু এটা দেখছিলাম যে আপনিও কি নিজেকে দেখে ততটাই বোর হন যতটা আমরা হচ্ছি। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল, সবার শ্বাস আটকে গেল যে এখন মোল্লার ঘাড় যাবে। কিন্তু সুলতানের মুখের একটি পেশি কাঁপল। তার এই কথাটি এতটাই অদ্ভুত লাগল যে তিনি হালকা না হেসে পারলেন না। এটি দেখে উজিরের জান ফিরে এলো। সুলতান চ্যালেঞ্জ দিলেন যে যদি তুমি সত্যিই বুদ্ধিমান হও তবে আমাকে এমন কিছু এনে দেখাও যা এই দুনিয়ায় আছে কিন্তু তাকে কেউ দেখেনি, আর যখন সেটি আসবে তখন তাকে রাখার জন্য জায়গা কম পড়বে। মোল্লা চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং 7 দিনের সময় চাইলেন। সুলতান মঞ্জুর করলেন। মোল্লা প্রাসাদ থেকে বেরিয়ে শহরের বাজারে ঘুরতে লাগলেন। তিনি দেখলেন যে মানুষ ধনসম্পদ, যশ আর পোশাকের পেছনে ছুটছে। মোল্লা একটি খালি সিন্দুক কিনলেন এবং সেটি নিয়ে সরাইখানায় ফিরে এলেন। তিনি 7 দিন পর্যন্ত আরাম করলেন, খুব জিলিপি খেলেন আর গাধার সাথে লম্বা আলোচনা করলেন। 7ম দিনে দরবার কানায় কানায় পূর্ণ ছিল। প্রত্যেকে এটা দেখার জন্য উদ্গ্রীব ছিল যে মোল্লা শেষ পর্যন্ত কি নিয়ে আসবেন। মোল্লা দরবারে খালি হাতে প্রবেশ করলেন। সুলতান রাগে জিজ্ঞেস করলেন যে সেই জিনিসটি কোথায় যা দুনিয়ায় আছে কিন্তু দেখা যায় না আর যাকে রাখার জন্য জায়গা কম পড়বে। মোল্লা নিজের পাগড়ি খুললেন এবং সেটি ঝাড়তে ঝাড়তে বললেন যে হুজুর, আমি সেই জিনিসটি সাথে করে এনেছি, কিন্তু সেটি এতটাই সূক্ষ্ম যে নজরে আসে না আর এতটাই বিশাল যে এই প্রাসাদ ছোট পড়বে। সুলতান অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে সেটি আসলে কি। মোল্লা ধীরে বললেন, সেটি হল মানুষের ইচ্ছা। এটি কখনো দেখা যায় না, কিন্তু একে রাখার জন্য পুরো দুনিয়াও কম পড়ে যায়। সুলতান এই জবাবে চমকে গেলেন। কথায় গভীরতা ছিল, কিন্তু সুলতানের পাশে বসা রাজকীয় কাজী মোল্লাকে হিংসে করত। সে ভাবল যে মোল্লাকে ফাঁসানোর এটাই সঠিক সুযোগ। কাজী উঠে দাঁড়িয়ে বলল যে এসব কথার কারসাজি, মোল্লা শুধু কথা বানাতে জানেন। যদি মোল্লা সত্যিই জ্ঞানী হন তবে তাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, নইলে আমরা মেনে নেব যে এ ভণ্ড। সুলতানেরও তামাশা দেখার আগ্রহ ছিল, তাই তিনি অনুমতি দিলেন। কাজী প্রথম প্রশ্ন ছুড়ল যে বলো মোল্লা, পৃথিবীর কেন্দ্র, সেন্টার অফ দি আর্থ কোথায়? মোল্লা চোখের পলক না ফেলে নিজের লাঠি তুললেন এবং সেটি গাধার পেছনের বাম পায়ের কাছে মাটিতে গেঁথে দিলেন। তিনি বললেন যে ঠিক এইখানে, যেখানে আমার গাধার বাম খুর আছে, সেটাই পৃথিবীর কেন্দ্র। কাজী চিৎকার করে বললেন যে এটা কিভাবে হতে পারে, এর প্রমাণ কি? মোল্লা শান্তভাবে বললেন যে যদি আপনার বিশ্বাস না হয় তবে আপনি নিজেই ফিতে নিয়ে পুরো দুনিয়া মেপে দেখুন। যদি 1 ইঞ্চিও এদিক ওদিক বেরোয় তবে আমি নিজের হার মেনে নেব। কাজী নিরুত্তর হয়ে গেলেন, কারণ দুনিয়া মাপা সম্ভব ছিল না। তারপর কাজী দ্বিতীয় প্রশ্ন করলেন যে আকাশে মোট কতগুলো তারা আছে? মোল্লা আবার নিজের গাধার দিকে ইশারা করলেন আর বললেন যে যতগুলো আমার এই গাধার শরীরে পশম আছে, আকাশে ঠিক ততগুলোই তারা আছে, না একটা কম না একটা বেশি। কাজী রাগে বললেন যে এটা কি আজেবাজে জবাব, গাধার পশম আবার কে গুনেছে? মোল্লা হাসতে হাসতে বললেন, তাহলে আকাশের তারা কে গুনে এসেছে? আপনি গাধার পশম গোনা শুরু করুন, আমি তারা গুনি, তারপর মিলিয়ে নেব। দরবারে হাসির ফোয়ারা ছুটল।
সুলতানও নিজের হাসি চেপে রাখতে পারলেন না। এখন কাজীর কাছে শেষ প্রশ্ন বাকি ছিল। সে ভাবল যে এবার এমন কিছু জিজ্ঞেস করি যার উত্তর মোল্লা দিতে না পারেন। সে নিজের দাড়িতে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল যে আচ্ছা মোল্লা, এটা বলো যে আমার দাড়িতে কতগুলো চুল আছে, আর আপনার গাধার লেজে কতগুলো চুল আছে। আপনি কি এর সঠিক উত্তর দিতে পারেন? মোল্লা গাধার কাছে গেলেন, তার লেজটা খুঁটিয়ে দেখলেন, তারপর কাজীর দাড়ি দেখলেন। মোল্লা বললেন যে হুজুর, এর উত্তর তো গণিতের এক অদ্ভুত সংযোগ। আপনার দাড়িতে ঠিক ততগুলোই চুল আছে যতগুলো আমার গাধার লেজে আছে। কাজী চিৎকার করে বললেন যে তুমি মিথ্যে বলছো। মোল্লা বললেন যে প্রমাণ করা খুব সহজ। আমি আপনার দাড়ি থেকে একটা চুল ছিঁড়ি আর গাধার লেজ থেকে একটা, তারপর আপনার দাড়ি থেকে দ্বিতীয়টা আর গাধার লেজ থেকে দ্বিতীয়টা। আমরা ততক্ষণ পর্যন্ত ছিঁড়তে থাকব যতক্ষণ দুটোই শেষ না হয়। যদি গণনা সমান না বেরোয় তবে আমাকে শাস্তি দেবেন। কাজী নিজের প্রিয় দাড়ি ছিঁড়ে ফেলার ভয়ে পিছিয়ে গেলেন এবং নিজের হার মেনে নিলেন। সুলতান মোল্লার উপস্থিত বুদ্ধিতে এতটাই খুশি হলেন যে তিনি একঘেয়েমির কথা ভুলেই গেলেন। তিনি মোল্লাকে নিজের রাজকীয় কোষাগারে নিয়ে গিয়ে বললেন যে তুমি যতটা সোনা চাও নিয়ে যেতে পারো। মোল্লা একটি ছোট থলি ভরলেন। সুলতান অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে শুধু এইটুকু? মানুষ তো পেট ভরে নিয়ে যায়। মোল্লা জবাব দিলেন যে সুলতান, লোভের বোঝা সোনার বোঝার চেয়ে অনেক বেশি ভারী হয়। গাধা বেচাকা এমনিতেই বুড়ো, তার উপর বেশি ওজন চাপানো ঠিক হবে না। ফিরতি পথে মোল্লা আরও একটি গ্রাম দিয়ে যাচ্ছিলেন যেখানে মানুষ একটি কুয়োর চারদিকে জমা হয়ে কাঁদছিল। মোল্লা থেমে জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা কি। গ্রামের মোড়াল জানালেন যে আমাদের কুয়োয় চাঁদ পড়ে গিয়েছে, দেখুন পানিতে তার ছায়া দেখা যাচ্ছে। আমাদের ভয় যে যদি আমরা তাকে না বের করি তবে রাত অন্ধকার হয়ে যাবে। মোল্লা দেখলেন যে মানুষ পানিতে দেখা যাওয়া চাঁদের প্রতিবিম্বকে আসল চাঁদ ভেবে সেটি দড়ি আর বালতি দিয়ে বের করার চেষ্টা করছিল। মোল্লা তাদের সরলতা দেখে হাসলেন, কিন্তু তিনি ভাবলেন যে এদের সাহায্য করা উচিত। মোল্লা একটি বড় হুক দড়িতে বাঁধলেন এবং কুয়োয় ফেললেন। হুক নিচে গিয়ে একটি ভারী পাথরে আটকে গেল। মোল্লা জোর লাগালেন, দড়ি টান টান হল এবং হঠাৎ সপাটে ছিঁড়ে গেল। মোল্লা ধরাম করে পিঠের ওপর মাটিতে পড়লেন এবং তার নজর সরাসরি আকাশের ওপর গেল, যেখানে পূর্ণ চাঁদ চমকাচ্ছিল। মোল্লা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উঠলেন এবং খুশি হয়ে চিৎকার করলেন যে ভাগ্যিস আমার পড়ার চোটে কোমর তো ভেঙেছে, কিন্তু তোমাদের বিপদ কেটে গিয়েছে। দেখো, আমি চাঁদকে কুয়ো থেকে বের করে আবার আকাশে টাঙিয়ে দিয়েছি। গ্রামবাসী মোল্লার জয়ধ্বনি করতে লাগল এবং তাদের মনে হলো যে মোল্লা কোনো মহান জাদুকর। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। বেগম ফাতেমা দরজাতেই দাঁড়িয়েছিলেন, হাতে বেলুন নিয়ে, যা তার স্বাগত জানানোর ঐতিহ্যবাহী পদ্ধতি ছিল। তিনি জিজ্ঞেস করলেন যে এতদিন কোথায় গায়েব ছিলে আর কি এনেছ। মোল্লা মোহরের থলি দেখালেন। তখন বেগমের রাগ শান্ত হল। মোল্লা গাধাকে বাঁধতে বাঁধতে বললেন যে বেগম, দুনিয়া খুব অদ্ভুত। মানুষ ছোট ছোট সমস্যাকে পাহাড় বানিয়ে ফেলে, আর যে সমাধান তাদের চোখের সামনে থাকে সেটি দেখতে পায় না। খাবার খাওয়ার সময় মোল্লা বেগমকে জানালেন যে সুলতান তাকে উজির বানানোর প্রস্তাব দিয়েছিলেন। বেগম কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন যে তারপর আপনি কি বললেন। মোল্লা মুখে লোকমা তুলতে তুলতে বললেন যে আমি মানা করে দিয়েছি। বেগম ঝেঁঝে উঠে জিজ্ঞেস করলেন কেন? উজির হয়ে গেলে তো আমাদের জীবন পাল্টে যেত। মোল্লা হাসতে হাসতে জবাব দিলেন যে বেগম, যদি আমি উজির হয়ে যেতাম তবে আমি আর মোল্লা নাসিরুদ্দিন থাকতাম না। আর উজিরকে বাদশার প্রতিটি বোকামিপূর্ণ কথায় জি হুজুর বলতে হয়, যেখানে মোল্লা বাদশার বোকামিতে হাসতে পারে। স্বাধীনতার চেয়ে বড় কোনো সম্পদ নেই। সেদিন রাতে যখন মোল্লা শুতে গেলেন, তিনি গাধাকে বললেন যে দেখ ভাই, আমরা আবার আমাদের সেই পুরনো খাটিয়া আর সেই পুরনো ঘরে ফিরে এলাম। না প্রাসাদ, না সোনাদানা। তোর কি খারাপ লাগছে? গাধা ডেকে জবাব দিল, যা মোল্লার নিজের ভাষায় বুঝে নিলেন। মোল্লা হেসে উঠলেন এবং চাদর মুড়ি দিতে দিতে বিড়বিড় করলেন যে ঠিক বলেছিস তুই। প্রাসাদে শোয়ার জন্য নরম গদি তো থাকে, কিন্তু স্বস্তির ঘুম তো নিজের ভাঙা খাটিয়াতেই আসে, যেখানে স্বপ্ন দেখার ওপর কোনো ট্যাক্স লাগে না। আর এইভাবে মোল্লা নাসিরুদ্দিনের আরও একটি রোমাঞ্চকর যাত্রার সমাপ্তি হল। কিন্তু তার কাহিনী আর গল্পগুলো হাওয়ায় ভাসতে থাকল, যা মনে করিয়ে দিত যে জীবনকে যদি হাসতে হাসতে বেঁচে থাকা যায় তবে প্রতিটি মুশকিল একটি কৌতুক হয়ে রয়ে যায়। আগের যাত্রার ক্লান্তি এখনও পুরোপুরি কাটেনি, আর মোল্লা নাসিরুদ্দিনের খাটিয়ার দড়িগুলো এখনও সফরের ধুলো ঝাড়ছিল যে নিয়তি তার দরজায় আবার কড়া নাড়ল। যদিও এবার কড়া নাড়ার ব্যক্তি কোনো রাজকীয় সিপাহী ছিল না, বরং তার মহল্লার ময়রা ছিল, যে পুরনো ধারের জিলিপির হিসেব চাইতে এসেছিল। কিন্তু মোল্লা অত্যন্ত চতুরতার সাথে তাকে এটি বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিলেন যে জিলিপির স্বাদ তো কবেই শেষ হয়ে গিয়েছে, আর যে জিনিসের অস্তিত্বই নেই তার দাম চাওয়া পাপ। যাই হোক, ময়রা যেতেই মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ভাবলেন যে এবার তিনি কয়েকদিন শান্তিতে কাটাবেন। কিন্তু তার কপালে আরাম কোথায় লেখা ছিল?
শহরে একটি নতুন গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল যে দূর দেশ থেকে 7 মহাপণ্ডিত এসেছেন যারা দুনিয়ার প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন এবং তারা এখন এই শহরের জ্ঞানীদের শাস্ত্রার্থে হারানোর চ্যালেঞ্জ দিচ্ছেন। বাদশাহ নিজের সম্মান বাঁচানোর জন্য তার সব দরবারীদের পাঠালেন, কিন্তু ওই 7 পণ্ডিত এত বড় তর্কশাস্ত্রবিদ ছিলেন যে তারা রাজকীয় মৌলবী আর উজিরদের আধ ঘন্টার মধ্যেই নিরুত্তর করে দিলেন। এখন বাদশার নাকের প্রশ্ন ছিল, আর যখনই নাকের প্রশ্ন আসত তখন পুরো শহর মোল্লার দিকেই তাকাত। বিকেল হতে হতে বাদশার সবারই মোল্লার বাড়ির সামনে এসে দাঁড়াল। মোল্লা সেই সময় তার গাধাকে এটি বোঝানোর চেষ্টা করছিলেন যে যদি সে ঘাস না খায় তবে তাকে গাজরের হালুয়াও দেওয়া হবে না, যা ছিল একটি ডাহা মিথ্যে, কারণ ঘরে গাজর তো দূরের কথা, মূলও ছিল না। বাদশাহ মোল্লার কাছে আকুতি জানালেন যে মোল্লা, আমাদের সালতানাতের সম্মান বিপদে পড়েছে। ওই বিদেশি পণ্ডিতরা বলছে যে আমাদের রাজ্যে সব মূর্খরা বাস করে, তোমাকে গিয়ে তাদের মুখ বন্ধ করতে হবে। মোল্লা প্রথমে তো এড়িয়ে যেতে চাইলেন, এই বলে যে আমার শরীর ভালো নেই, কারণ আজ সকালে আমি স্বপ্নে নিজেকে অনেক বেশি কাজ করতে দেখে ফেলেছিলাম, যাতে আমি বাস্তবে ক্লান্ত হয়ে গিয়েছি। কিন্তু বাদশাহ যখন এই প্রতিশ্রুতি দিলেন যে যদি মোল্লা জিতে যান তবে তার পুরনো বাড়ি ভেঙে একটি পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে এবং সাথে গাধার জন্য রেশমি গদির ব্যবস্থা হবে, তখন মোল্লার চোখে চমক এসে গেল। মোল্লা তার পুরনো পাংড়িটি তুললেন, সেটিকে দুবার ঝাড়লেন যাতে এত ধুলো উড়ল যে বাদশাহ হাঁচি দিলেন এবং তারপর নিজের গাধায় সাওয়ার হয়ে দরবারের দিকে রওনা হলেন। দরবারের দৃশ্য দেখার মতো ছিল। একদিকে 7 বিদেশি পণ্ডিত উঁচু আসনে বসেছিলেন। তাদের মুখে অহংকারের এমন স্তর জমেছিল যেন সূর্য তাঁদেরই অনুমতি নিয়েও দিতে হয়। অন্যদিকে শহরের ভীত দরবারীরা বসেছিলেন। মোল্লা প্রবেশ করলেন, গাধাকে সরাসরি দরবারের মাঝখানে দাঁড় করিয়ে দিলেন এবং গাধার পিঠ থেকে নামার বদলে সেখানেই বসে বসে বললেন যে ভাইরা শুরু করো, আমার কাছে বেশি সময় নেই, কারণ আমার গাধাকে এখন সঙ্গীতের রেয়াজ করতে হবে। সবচেয়ে বয়স্ক পণ্ডিত মোল্লাকে অবজ্ঞার সাথে দেখলেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি কি এই রাজ্যের সবচেয়ে বড় জ্ঞানী? মোল্লা বিনম্রতার সাথে বললেন যে না, জ্ঞানী তো আমার গাধা, আমি তো শুধু এর অনুবাদক। যদি তোমার প্রশ্ন সহজ হয় তবে আমি উত্তর দেব, আর যদি কঠিন হয় তবে আমার গাধা উত্তর দেবে। পণ্ডিতদের এটি অপমানজনক মনে হল, কিন্তু তারা ভাবলেন যে এই পাগলকে হারানো বাঁ হাতের খেলা। প্রথম পণ্ডিত উঠে দাঁড়িয়ে এক মুঠো বালি তুললেন এবং মোল্লাকে দেখিয়ে জিজ্ঞেস করলেন যে বলো মোল্লা, এই মুঠোয় কতগুলো বালির কণা আছে? যদি তুমি সর্বজ্ঞ হও তবে সঠিক সংখ্যা বলো। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। এটি তো অসম্ভব প্রশ্ন ছিল। মোল্লা অট্টহাসি দিলেন এবং বললেন যে আরে পণ্ডিতজি, এত সহজ প্রশ্ন জিজ্ঞেস করে আপনি আমার অপমান করছেন? এর উত্তর তো প্রতিটি শিশু জানে। মোল্লা নিজের পকেট থেকে এক মুঠো রাই সর্ষের দানা বের করলেন এবং পণ্ডিতের দিকে ছুঁড়ে দিয়ে বললেন যে যতগুলো দানা এই রাইতে আছে ঠিক ততগুলোই কণা তোমার বালিতে আছে। যদি বিশ্বাস না হয় তবে বসে বসে গুনে নাও। যদি একটিও কম বা বেশি বেরোয় তবে আমি হার মেনে নেব। পণ্ডিত হতভম্ব হয়ে গেলেন, কারণ বালি আর রাইকে গোনা ও তুলনা করা অসম্ভব ছিল। তিনি হার মেনে নিলেন এবং বসে পড়লেন। এবার দ্বিতীয় পণ্ডিতের পালা ছিল। তিনি কিছুটা চালাক ছিলেন। তিনি হাওয়ায় হাত নাড়ালেন এবং জিজ্ঞেস করলেন যে মোল্লা, এটা বলো যে সত্য আর অসত্যের মধ্যে কতটা দূরত্ব থাকে? এটি একটি দার্শনিক প্রশ্ন ছিল। মোল্লা সঙ্গে সঙ্গে নিজের কান আর নিজের চোখের দিকে ইশারা করলেন এবং বললেন যে জনাব, শুধু 4 আঙুলের ব্যবধান আছে। যা কান দিয়ে শোনা যায় তা প্রায়ই মিথ্যে হতে পারে, কিন্তু যা চোখ দিয়ে দেখা যায় সেটাই সত্যি। তাই সত্য আর অসত্যের মধ্যে শুধু কান আর চোখের দূরত্ব আছে। উত্তর এত সঠিক আর সহজ ছিল যে পণ্ডিতকে চুপ হতে হলো। তৃতীয় পণ্ডিত রেগে গেলেন। তিনি বললেন যে আমি তোমাকে এমন একটি ধাঁধা দেব যা তুমি মেলাতে পারবে না। তিনি একটি বড় মটকা আনালেন যার মুখ খুব সরু ছিল এবং তার ভেতরে একটি বড় কদু বা কুমড়ো ভরা ছিল। তিনি চ্যালেঞ্জ দিলেন যে মোল্লা, এই মটকা না ভেঙে কদুটিকে বাইরে বের করো, অথবা কদুটিকে না কেটে মটকা থেকে আলাদা করো। এটি একটি পুরনো চাল ছিল। মোল্লা মটকাটিকে মন দিয়ে দেখলেন, তারপর গাধার কানে কিছু ফিসফিস করলেন। মোল্লা মটকাটি তুললেন আর ধারাম করে মাটিতে আছাড় দিলেন। মটকা চুরমার হয়ে গেল আর কদুটি বাইরে বেরিয়ে এলো। পণ্ডিত চেঁচিয়ে উঠলেন যে তুমি শর্ত ভেঙেছ, তুমি মটকা ভেঙে ফেলেছ। মোল্লা শান্তভাবে বললেন যে আমি মটকা ভাঙিনি, আমি তো কদুটিকে আজাদ করেছি। আর তাছাড়া যখন কদু মটকার চেয়ে বেশি দামি হয়ে যায় তখন মটকার ভেঙে যাওয়াই ভালো। এটি একটি গভীর ব্যঙ্গ ছিল যে যখন ঐতিহ্য বোঝা হয়ে যায় তখন সেগুলোকে ভেঙে দেওয়া উচিত। বাদশাহ তালি বাজালেন। চতুর্থ পণ্ডিত তন্ত্রমন্ত্রে জান গাড়ছিলেন। তিনি মোল্লাকে ডরানোর জন্য নিজের চোখ লাল করলেন এবং ভারী গলায় বললেন যে আমি তোমার মনের কথা পড়তে পারি। এখন তুমি ভাবছো যে তুমি হেরে যাবে? মোল্লা হাসতে হাসতে বললেন যে যদি আপনি সত্যিই মন পড়তে পারেন তবে একটু বলুন তো আমার গাধা এই মুহূর্তে কী ভাবছে। পণ্ডিত থতমত খেয়ে গেলেন। তিনি বললেন যে আমি জানোয়ারের মন পড়ি না।
মোল্লা বললেন যে কিন্তু আমার গাধা তো একজন দার্শনিক, এই মুহূর্তে সে এটি ভাবছে যে আপনাদের 7 পণ্ডিতের মধ্যে সবচেয়ে বেশি সুস্বাদু পাগড়ি কার, যাদের সে সেটি চিবিয়ে খেতে পারে। পণ্ডিত ডরের চোটে নিজের পাগড়ি সামলাতে সামলাতে পিছিয়ে গেলেন। পঞ্চম পণ্ডিত ভাবলেন যে মোল্লাকে গণিতে ভাসানো যাক। তিনি জিজ্ঞেস করলেন যে মোল্লা, যদি একটি কুয়ো খুঁড়তে 10 জন মানুষের 10 দিন লাগে, তবে ওই কুয়ো খুঁড়তে 100 জন মানুষের কতদিন লাগবে? মোল্লা তক্ষণই জবাব দিলেন যে জনাব, তাদের একটি দিনও লাগবে না, কারণ কুয়ো তো আগেই খোঁড়া হয়ে গিয়েছে। পণ্ডিত নিজের কপাল চাপড়ালেন। ষষ্ঠ পণ্ডিত খগোলশাস্ত্রের জ্ঞাতা ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন যে মোল্লা, তুমি কি বলতে পারো যে ভগবান এই মুহূর্তে কি করছেন? মোল্লা বললেন যে এর উত্তর দেওয়ার জন্য আমাকে তোমার উঁচু আসনে বসতে হবে আর তোমাকে নিচে আমার জায়গায় দাঁড়াতে হবে, কারণ এত বড় কথা নিচ থেকে উপরে বলা যায় না। পণ্ডিতের মনে হলো হয়তো কোনো বড় রহস্য পাওয়া যাবে। সে লোভে নিচে নেমে এলো আর মোল্লা তার আসনে গিয়ে বসলেন। গদিতে বসেই মোল্লা বললেন যে ভগবান এই মুহূর্তে এটাই করছেন, নিচের জনকে উপরে বসাচ্ছেন আর উপরের জনকে নিচে ফেলছেন, এটাই নিয়তির চক্র। পণ্ডিত লজ্জিত হয়ে চুপ হয়ে গেলেন। এখন শেষ আর সপ্তম পণ্ডিত বাকি ছিলেন, যিনি তাদের সর্দার ছিলেন। তিনি অত্যন্ত গম্ভীর আর মৌন থাকার মতো ব্যক্তি ছিলেন। তিনি কিছু বললেন না, শুধু নিজের একটি আঙুল আকাশের দিকে তুলে ধরলেন। এর মানে ছিল যে ঈশ্বর এক। মোল্লা সঙ্গে সঙ্গে নিজের দুটি আঙুল তার চোখের দিকে তাক করলেন। পণ্ডিত ঘাবড়ে গেলেন। তারপর পণ্ডিত নিজের হাত খুলে 5 আঙুল দেখালেন, যার মানে ছিল 5 তত্ত্ব। মোল্লা নিজের মুঠি বন্ধ করে তাকে ঘুষি দেখালেন। পণ্ডিত হার মেনে নিলেন এবং মোল্লার পায়ে লুটিয়ে পড়লেন। বাদশাহ অবাক ছিলেন যে আসলে হলোটা কি। বাদশাহ পণ্ডিতকে জিজ্ঞেস করলেন যে তুমি হার কেন মানলে? পণ্ডিত কাঁপতে কাঁপতে বললেন যে এই লোক মহান জ্ঞানী। আমি 1 আঙুল তুলে বললাম যে ঈশ্বর এক, তখনই 2 আঙুল দেখিয়ে বলল যে ঈশ্বর আর তার সৃষ্টি ভক্ত দুটি আলাদা সত্তা। তারপর আমি 5 আঙুল দেখিয়ে বললাম যে দুনিয়া 5 তত্ত্বে তৈরি। তখনই মুঠি বন্ধ করে জবাব দিল যে যখন 5টি তত্ত্ব মেলে তখনই শক্তি মুঠি হয়। পরে যখন দরবার শেষ হলো এবং মোল্লা ইনাম নিয়ে বাইরে এলেন, তখন বাদশাহ মোল্লাকে জিজ্ঞেস করলেন যে মোল্লা, সত্যি সত্যি বলো, তুমি ওই ইশারাগুলোর কি মানে বুঝেছিলে? মোল্লা হাসতে হাসতে বললেন যে আরে হুজুর, ওই অভদ্র পণ্ডিত প্রথমে আমাকে 1 আঙুল দেখিয়ে বলছিল যে সে আমার একটি চোখ ফুটিয়ে দেবে, তাই আমি 2 আঙুল দেখিয়ে তাকে সতর্ক করলাম যে আমি তোর 2 চোখ ফুটিয়ে দেব। তারপর সে হাত দেখিয়ে আমাকে থাপ্পড় মারার হুমকি দিল, তাই আমি ঘুষি দেখিয়ে বললাম যে যদি হাত তুলিস তবে মুখ ভেঙে দেব। ব্যাস এইটুকুই কথা ছিল, এতে জ্ঞান কোথায়? বাদশাহ রুজির নিজের হাসি থামাতে পারলেন না। জয়ের খুশিতে মোল্লা যখন বাড়ি ফিরলেন, তখন তার বেগম ফাতেমা আশার নজরে দেখলেন যে হয়তো এবার পাকা বাড়ি হবে। কিন্তু মোল্লা ইনামের থলি থেকে একটি বড় তরমুজ বের করলেন এবং বেগমকে দিয়ে বললেন যে দেখো বেগম, বাদশাহ বাড়ি তো বানিয়ে দেবেন, কিন্তু তাতে সময় লাগবে। আপাতত এই তরমুজ দিয়ে কাজ চালাও, এটি মিষ্টি। বেগমের রাগ সপ্তম আকাশে ছিল, কিন্তু এর আগে যে তিনি কিছু বলতেন, মোল্লা বললেন যে চলো উদযাপন করার জন্য আমরা নদী তীরে বেড়াতে যাই। পরদিন সকালে মোল্লা ঠিক করলেন যে তিনি নিজের গাধাকে একটু লেখাপড়া শেখাবেন, যাতে পরের বার তাকেও দরবারে মন্ত্রীর পদ দেওয়া যেতে পারে। তিনি গাধার সামনে একটি বড় বই রেখে বসে পড়লেন আর পাতা উল্টাতে থাকলেন। গাধা মাঝে মাঝে জোরে ডাক ছাড়ত। প্রতিবেশী দেওয়ালের ওপর দিয়ে উকি মেরে জিজ্ঞেস করলেন যে মোল্লাজি, এটি কি হচ্ছে? মোল্লা বললেন যে আমি একে নিস্তব্ধতার ভাষা শেখাচ্ছি, কিন্তু এ বারবার ব্যাকরণে ভুল করছে। তখনই সেখান দিয়ে যাওয়া এক ধনী ব্যবসায়ী মোল্লার গাধাকে দেখলেন এবং সেটি কেনার ইচ্ছা প্রকাশ করলেন। ব্যবসায়ী বললেন যে মোল্লা, এই গাধাটি খুব বিশেষ মনে হচ্ছে, আমি এর জন্য তোমাকে 100 দিনার দেব। মোল্লা মানা করে দিলেন। ব্যবসায়ী দাম বাড়িয়ে 500 দিনার করে দিলেন। মোল্লা তবুও মানলেন না। ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে আসলে এই মরিয়াল গাধাটির মধ্যে এমন কি আছে যা তুমি একে বিক্রি করতে চাইছ না? মোল্লা আবেগপ্রবণ হয়ে বললেন যে কথা পয়সার নয় শেঠজি, এই গাধাটি আমার একমাত্র এমন বন্ধু যে আমার প্রতিটি কথায় মাথা নাড়ায়। চাই আমি কতই না বোকামির কথা বলি না কেন, এমন শ্রোতা দুনিয়ায় কোথায় মিলবে? ব্যবসায়ী মোল্লার কথা বুঝতে পারলেন যে বিশ্বস্ততা আর বন্ধুত্ব অমূল্য হয়। কিছুদিন পর মোল্লা একটি দাওয়াতের নিমন্ত্রণ পেলেন। দাওয়াত শহরের সবচেয়ে কৃপণ শেঠের বাড়ির। মোল্লা জানতেন যে সেখানে খাবার কম আর দেখানো বেশি হবে। মোল্লা সময়ে পৌঁছে গেলেন। শেঠ অতিথিদের সামনে নিজের আমিরি জাহির করার জন্য মোল্লাকে বললেন যে মোল্লাজি, আমি শুনেছি আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনা নেই, একটু বলুন তো এই সৌরভে কি অভাব আছে? মোল্লা স্যুপের 1 চামচ খেলেন, যা ছিল একেবারে পানির মতো। মোল্লা বললেন যে শেঠজি, স্যুপ খুব চমৎকার হয়েছে, ব্যাস এতে একটিই অভাব আছে যে এটি মুরগির স্বপ্ন দিয়ে বানানো হয়েছে বলে মনে হচ্ছে, বাস্তবে মুরগির সাথে এর কোনো সম্পর্ক নেই। সব অতিথি অট্টহাসিতে ফেটে পড়লেন। শেঠ লজ্জিত হয়ে গেল এবং সে তক্ষুনি রান্নাঘর থেকে আসল মাংস আনালো। ফেরার পথে রাত হয়ে গিয়েছিল। মোল্লা আর তার গাধা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ঝড় এলো আর মোল্লার পাগড়ি উড়ে গিয়ে একটি উঁচু গাছে আটকে গেল। মোল্লা গাধাকে বললেন যে দেখ, প্রকৃতিও আমাদের সাথে ঠাট্টা করছে, এখন পাগড়ি নেওয়ার জন্য গাছে চড়তে হবে আর আমার চড়া আসে না।
তখনই তারা দেখলেন যে কিছু চোর সেখানে বসে তাদের লুটের মাল ভাগ করছিল। মোল্লা সঙ্গে সঙ্গে একটি ফন্দি ভাবলেন। তিনি গাছের আড়লে লুকিয়ে ভারী গলায় বললেন যে, হে ফেরেশতারা, তোমরা কি আমার পাপের হিসেব লিখে নিয়েছ? চোরেরা ভাবল যে কোনো অদৃশ্য শক্তি বা জিন কথা বলছে। তারা ডরে গেল। মোল্লা আবার গলা বদলে অন্য দিক থেকে বললেন যে, হ্যাঁ, কিন্তু এই চোরগুলোর কি করি যারা এখানে বসে আছে? প্রথম আওয়াজটি বলল যে, এদের ধরে তাওয়ায় পুড়িয়ে দেওয়া হোক। চোরেরা এটি শুনে তাদের সব মাল সেখানেই ফেলে চম্পট দিল। মোল্লা আরামে বাইরে বেরোলেন। নিজের পাগড়ি নামানোর জন্য তিনি চোরদের ফেলে যাওয়া মই ব্যবহার করলেন এবং যেতে যেতে চোরদের ফেলে যাওয়া বোঝাগুলো নিজের গাধার ওপর চাপিয়ে নিলেন। বাড়ি এসে দেখলেন যে তাতে দামি মখমলের কাপড় ছিল। মোল্লা বেগমকে বললেন যে, দেখো, খোদা যখন দেয় তখন ছাপ্পড় ফুঁড়েই দেয়, আর কখনো কখনো চোরদের মাধ্যমেও পাঠিয়ে দেয়। জীবনের চক্র চলতে থাকল। একবার মোল্লা নাসিরুদ্দিন বাজারে নিজের পুরনো জামা বিক্রি করছিলেন। এক গ্রাহক জিজ্ঞেস করলেন যে, মোল্লাজি, এই জামাটি এত ছেঁড়া কেন? মোল্লা বললেন যে, ভাই, এটি ছেঁড়া নয়, এটি হাওয়াযুক্ত, গরমের জন্য খাস ডিজাইনে তৈরি করা হয়েছে। গ্রাহক জিজ্ঞেস করলেন যে, কিন্তু এর দাম এত বেশি কেন? মোল্লা বললেন যে, কারণ এটি একটি ঐতিহাসিক জামা, এটি পরে আমি অনেকবার আমার বিবির কাছে বকা খেয়েছি, আর তবুও জ্যান্ত বেঁচে গিয়েছি, এটি সুরক্ষা কবচ। গ্রাহক হাসতে হাসতে লুটোপুটি খেল এবং সে ওই জামাটি চাওয়া দামে কিনে নিল। গল্পের এই পর্যায়ে আমাদের এটি বুঝতে আসে যে মোল্লা নাসিরুদ্দিন শুধু একজন ব্যক্তি নন, বরং একটি দৃষ্টিভঙ্গি। তিনি আমাদের শেখান যে মুশকিল ততটা বড় হয় না যতটা আমরা সেগুলোকে মনে করে নিই। একবার মোল্লা অসুস্থ হয়ে পড়লেন। হাকিম এসে নাড়ি দেখলেন এবং বললেন যে, মোল্লাজি, আপনার ভালো হাওয়া আর শান্তির দরকার। মোল্লা জিজ্ঞেস করলেন যে, এই ওষুধ কোন দোকানে মিলবে? হাকিম বললেন যে, আমি পাহাড়ে যাওয়ার কথা বলছি। মোল্লা বললেন যে, হাকিম সাহেব, যদি শান্তি পাহাড়ে থাকত তবে ওখানে থাকা ভালুকগুলো সন্থ হয়ে যেত। শান্তি তো মনের ভেতরে। তবুও হাকিমের কথায় মোল্লা পাহাড়ি এলাকায় গেলেন। সেখানে এক সাধু পেলেন যিনি এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছিলেন। মোল্লা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে, বাবা, দ্বিতীয় পা কি আপনি ভাড়ায় দিয়ে দিয়েছেন? সাধুর রাগ এলো এবং তিনি চোখ খুললেন। মোল্লা বললেন যে, ক্ষমা করবেন, আমার মনে হলো হয়তো আপনি আপনার ভারসাম্য খুঁজছেন। সাধু বললেন যে, আমি মোক্ষ খুঁজছি। মোল্লা জিজ্ঞেস করলেন যে, মোক্ষ কি এক পায়ে দাঁড়িয়ে আছে? সাধু মোল্লার কথায় গভীরতা দেখতে পেলেন এবং তারা দুজনেই হেসে উঠলেন। ফিরে এসে মোল্লা দেখলেন যে তার বাড়ি লাঙিনায় একটি বড় গর্ত খোঁড়া হয়েছে। বেগম জানালেন যে তিনি গুপ্তধন খোঁজার জন্য খনন করিয়েছিলেন, কারণ কোনো ফকির বলেছিল যে এই ঘরে গুপ্তধন পোতা আছে। মোল্লা গর্তে উকি দিলেন এবং বললেন যে, বেগম, গুপ্তধন তো মেলেনি, কিন্তু এখন আমাদের কাছে ময়লা ফেলার জন্য একটি খুব বড় জায়গা অবশ্যই হয়ে গিয়েছে। মোল্লার ইতিবাচকতা বেগমের নিরাশাকেও হাসিতে বদলে দিল। এটাই মোল্লার জাদু ছিল। তিনি দুঃখকেও কৌতুকে বদলানোর শিল্প জানতেন। আর এইভাবে মোল্লা নাসিরুদ্দিনের কাহিনী কখনো শেষ হয় না। চাই সে কি বাদশার দরবার হোক, চোরদের জঙ্গল হোক বা তার নিজের ছোট ঘর, মোল্লা প্রতিটি জায়গায় জীবনকে একটি উৎসবের মতো কাটাতে থাকলেন। তার কাহিনী হাওয়ায় ভাসতে থাকে, আর যখনই কেউ বিষণ্ণ হয় তখন কোথাও না কোথাও থেকে মোল্লার হাসির প্রতিধ্বনি শোনা যায়, যা বলে যে, বন্ধু, জীবনকে বেশি সিরিয়াসলি নিও না, এখান থেকে কেউই জ্যান্ত বেঁচে যাওয়ার নেই, সেই জন্য যতক্ষণ আছো হাসতে থাকো আর নিজের গাধাকেও গাজর খাওয়াতে থাকো। গল্পের দুনিয়ায় এমনই আরও অদ্ভুত রহস্য, জাদুকরী মোড় আর মজাদার কাহিনীর জন্য কার্মা স্টোরিজের সাথে যুক্ত থাকুন। লাইক করুন যদি মোল্লার বোকামি আপনাকে হাসিয়ে থাকে। শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারাও জানতে পারে যে গাধারা শুধু ডাকে না। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের কাহিনীতে আমরা হয়তো সেই রাধুনী গুলবদন বা মায়াবিনীর সত্যি নিয়ে আসি। ঘণ্টি বাটন টিপুন যাতে পরের দাস্তান শুরু হতেই সবার আগে আপনি খবর পান। দেখা হবে পরের রোমাঞ্চে।